নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখক বিশ্বজিৎ সাহার একটি টান টান থ্রিলার উপন্যাস পেট্রার প্যাপিরাস গল্প অবলম্বনে প্রাচীন লিপি রহস্য গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা এখনও প্রথম পর্ব শোনেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে অবশ্যই প্রথম পর্বটি আগে শুনে নিন, তাতে আপনাদের দ্বিতীয় পর্বটি বুঝতে সুবিধে হবে। লেখক বিশ্বজিৎ সাহার জন্ম 1984 সালের 14 সেপ্টেম্বর। সফট স্কিল এবং অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল নিয়ে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। লেখকের এ যাবৎ প্রকাশিত বইয়ের সংখ্যা 16টি। তার মধ্যে মিশরের রহস্যময় রানীরা, সূর্যের রং কালো, ঈশ্বরের ষড়যন্ত্র, আন্ডারকভার ইত্যাদি উল্লেখযোগ্য। আজকের গল্পটি আমরা নিয়েছি শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত পেট্রার প্যাপিরাস এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। গল্পটি ভালো লাগলে প্লিজ গল্পে একটা লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। লেখক বিশ্বজিৎ সাহার কলমে পেট্রার প্যাপিরাস উপন্যাস অবলম্বনে প্রাচীন লিপির রহস্য দ্বিতীয় তথা অন্তিম পর্ব। সেপ্টেম্বর 2018, পালি, রাজস্থান। রাতের অন্ধকার যেন আজ একটু বেশি গাঢ়। আকাশে চাঁদ ওঠেনি, বাতাসে প্রথম ওষের স্পর্শ। হালকা শীতের চাদর জড়িয়ে থিতিয়ে পড়েছে মরুভূমির বালিরাশি। পিচের রাস্তাটা থেকে নেমে ওরা যখন পাশের মরুভূমির বালিতে পা রাখল, আশেপাশের সব কিছুই যেন হঠাৎ করেই কেঁপে উঠল। গাড়িটা পিচের রাস্তাতেই দাঁড়িয়ে রইল, ওদের ফিরে আসার অপেক্ষায়। ওরা চারজন নিঃসংকোচে এগিয়ে গেল পালির ওয়াটার প্রজেক্টের দিকে। আশেপাশে জনবসতি বলে কিছুই নেই, তাই ওদের রাতের এই অন্ধকারে কেউ দেখতে পাবে বলে সেই আশঙ্কাও নেই ওদের মনে। অদ্ভুত এক ঔদ্ধত্য রয়েছে ওদের চলাফেরায়, যেন ওরা সবাইকে ওদের উপস্থিতি জানাতে চায়। চারজনেরই পরনে রয়েছে কালো ইউনিফর্ম, মাথায় হেলমেট, মুখে অদ্ভুত ধরনের মাস্ক। হেলমেটের সামনে লাগানো রয়েছে বিশেষ ধরনের আলো। ঘন অন্ধকারে কাজ করতে সাহায্য করবে এই বিশেষ ধরনের হেলমেট। পিঠে বেশ বড়সড় ব্যাগ রয়েছে চারজনেরই। ওদের একজনের হাতে রয়েছে লোকেশন ট্র্যাকার ডিভাইস। সেটার নির্দেশ মেনে ওরা এগিয়ে গেল প্রজেক্ট সাইটের দিকে। পালিতে ওয়াটার প্রজেক্টের কাজ হঠাৎ করে কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে, তাও মাসখানেক হবে। এখানে কর্মরত প্রধান দুই বিজ্ঞানী হঠাৎ করে কর্পূরের মতন উবে গেছে। তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে এখানে একটা চুরিও হয়েছে। একজন অজ্ঞাত পরিচয়ের আততায়ীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে সরকার বেশ ধন্দে পড়ে গেছে, তাই এই প্রজেক্টে আপাতত স্টে অর্ডার পড়েছে। যতদিন এই সমস্ত কিছুর সমাধান না হচ্ছে ততদিন প্রজেক্টের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে কর্মরত প্রায় সব কর্মচারীকেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। কেউই জানে না ঠিক কী কারণে এত অল্প দিনের মধ্যেই পরিবর্তন। নিরপেক্ষভাবে দেখতে গেলেও সম্পূর্ণ ব্যাপারটাই কেমন যেন সাজানো মনে হবে। ওরা চারজন প্রজেক্ট সাইটের খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তারপর হাতের ইশারায় একে অপরকে কি যেন বোঝালো। চারজনই বুড়ো আঙুল তুলে সম্মতি জানালো। তারপর বেশ ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে গেল। প্রধান দরজার সামনে গিয়ে দেখতে পেল পাহাড়ায় থাকা সিকিউরিটি গার্ডদের দুজনেই চেয়ারে বসে ঘুমোচ্ছে। দেখে বোঝা গেল বেশ গভীর তাদের ঘুম। সন্তর্পণে ওদের মধ্যে দুজন এগিয়ে গিয়ে গার্ডদের পেছনে গিয়ে দাঁড়ালো। ব্যাগ থেকে ইলেকট্রিক চার্জার গ্যাজেট দুটো আগেই বের করে হাতে রেখেছিল ওরা। সেগুলো সিকিউরিটি গার্ডদের ঘাড়ের কাছে ঠেকাতেই ঘুমন্ত অবস্থাতেই ওদের শরীর ঝুঁকে পড়ল একদিকে। প্রধান দরজা দিয়ে ভিতরে ঢুকে এলো ওরা। কিছু দূর এসে এক জায়গায় দাঁড়ালো। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে তার থেকে কী সব বের করে আনলো। হেলমেটের আলো জেলে প্রজেক্ট সাইটের ম্যাপটা একবার ভালো করে দেখে নিল। তারপর ব্যাগ থেকে বের করে আনা যন্ত্রগুলো নিজেদের মধ্যে বুঝে নিয়ে চারজন চলে গেল সাইটের বিভিন্ন দিকে। যেখানেই যাচ্ছে সেখানেই দেওয়ালের সঙ্গে কি যেন আটকে দিচ্ছে।
জিনিসগুলো দেখতে অনেকটা বড় আকারের চুইংগামের মতো। এক একটা ঘরের ভেতরে গিয়ে ওরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছে। প্রায় প্রত্যেকটা ঘরই খালি পড়ে আছে, কোনো যন্ত্রপাতি চিহ্ন মাত্র নেই। ওরা নিজেরাই বুঝতে পারছে না এই খালি ঘরগুলোকে ধ্বংস করে কি লাভ। তবে নিজের মাথা খাটানো ওদের কাজ না, তাই সেই খালি ঘরগুলোতে দেওয়ালে চুইংগামের মতন জিনিসগুলো সেঁটে দিল ওরা। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে সমস্ত কাজ সম্পন্ন করল, খুব যত্ন করে। বাইরে বেরিয়ে প্রধান দরজার সামনে এসে এক জায়গায় দাঁড়ালো 4 জন। হেলমেটের আলো জ্বেলে আবার ম্যাপ দেখে কি যেন মিলিয়ে নিল। তারপর একইভাবে বুড়ো আঙুল তুলে সম্মতির ইঙ্গিত দিল। একজন পকেট থেকে রিমোট কন্ট্রোলারের মতন কি যেন একটা যন্ত্র বার করে আনলো, তাতে অনেকগুলো বোতাম। সে একটা একটা করে দ্রুত সবকটা বোতাম টিপে দিল। মুহূর্তের মধ্যে আলোর ছটায় আলোকিত হয়ে উঠল সারাটা মরুভূমি। রাতের অন্ধকার কাটিয়ে কে যেন মরুভূমির বুকে জ্বালিয়ে দিয়েছে কোনো বিপুল আকায় আতশবাজি। তার শব্দ শোনা গেল কয়েক কিলোমিটার দূর থেকেও। গাড়িতে বসে থাকা ড্রাইভার সেই শব্দ শুনেই বুঝল কাজ হয়ে গেছে। সে গাড়ি স্টার্ট দিল। সে জানে এবার তার কাজ শুরু। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে লাগলো পালির ওয়াটার প্রজেক্টের আনাচে কানাচে। কাজ শেষ করে এগিয়ে গেল ওরা 4 জন, আর পিছন ফিরে তাকালো না। সেপ্টেম্বর 2018, কুয়ালালামপুর, মালয়েশিয়া। রাস্তাটা আজ বেশ খালি খালি লাগছে। অবশ্য এখন অনেকটা রাত হয়েছে। অন্যান্য দিন এই রাস্তাতে প্রচুর গাড়ি চলে। দিনের বেলায় তো মারাত্মক ট্রাফিকের জন্য গাড়ি চালানোই দেয়। খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হয় এই রাস্তায়। আজ সকাল থেকেই কিসের যেন একটা স্ট্রাইক চলছে শহরে। রাস্তার ধারের আলোগুলো কেমন যেন ক্লান্ত। আলো ছায়া খেলা করছে রাস্তাটা জুড়ে। অটোমেটিক সিগন্যালে অল্প কয়েকটা গাড়ি নিঃশব্দে দাঁড়াচ্ছে, আবার সিগন্যালের আলো বদল হলেই হুশ করে চলে যাচ্ছে। একটা মানুষকেও পায়ে হেঁটে চলতে দেখা যাচ্ছে না। ক্লান্ত শহরটা এই মুহূর্তে তন্দ্রাচ্ছন্ন। চেংলক রোডের ফুটপাথ ধরে লোকটা একা একাই হেঁটে যাচ্ছে। একটু আধটু টলছে ওর পা দুটো, একটু অসংযতভাবেই ও হাঁটছে। রাত এখন প্রায় 1টা। ওর একটু একটু শীত করছে। পরনের পোশাক যথেষ্ট নয়। হাঁটতে হাঁটতে নিজেকে নিজেই জড়িয়ে ধরছে। নিশ্চয়ই তাতে একটু উষ্ণতার ছোঁয়া পাচ্ছে। সামনেই একটা হোটেল ঘর ভাড়া নিয়েছে ও। বেশ বিলাসবহুল ওর ঘরটি। হবেই তো, ভারতের মতন দেশের পররাষ্ট্র সচিব বলে কথা। তবে এটা কোনো সরকারি সফর নয়। সে এসেছে এক গোপন কাজে। চেংলক রোডের শেষ প্রান্তে ওর সেই বিলাসবহুল আস্তানা। চেংলক রোডের অপর প্রান্তে রয়েছে শহরের বিখ্যাত নাইট ক্লাব যোগ। সন্ধে থেকে আজ সেখানেই কাটিয়েছে লোকটা। বেশ কয়েক শট টাকিলার অ্যালকোহল তার রক্তে মিশেছে আজ। এই কয়েক মুহূর্ত আগেও ও নাইট ক্লাব থেকে বেরিয়ে নিজের হোটেলের দিকে রওনা দিয়েছে। আজও খুব নিরাশ, মন খারাপ ওর। শ্রীলঙ্কার এজেন্টদের সঙ্গে গোপনে যে ডিলটা ভারত সরকারের পক্ষ থেকে ও করতে এসেছিল, সেটা শুরুর আগেই ভেস্তে গেছে। আগেই অন্য কারোর সঙ্গে ডিলটা ফাইনাল করে ফেলেছে ওরা। অনেকভাবে জানার চেষ্টা করেও তাদের সম্পর্কে কোনো খবর জানতে সফল হয়নি ভারতের পররাষ্ট্র সচিব। নাইট ক্লাব থেকে বেরিয়ে আর ক্যাবের জন্য অপেক্ষা করেনি লোকটা। খারাপ মনকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে ফিরছে। আপন মনে কি যেন ভাবছে, আর মাঝে মধ্যেই আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। টলমলে পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। রাস্তার পাশে রেলিং ধরে একবার পিছনে ঘুরে তাকালো। ওর মনে হলো কেউ যেন পিছু নিয়েছে। এরকম সন্দেহ ওর বিগত কয়েকদিন ধরেই হচ্ছে। তবে কাউকে দেখতে পায়নি ও। এখনো দেখতে পেল না কাউকে। তবে সন্দেহটা মনে থেকেই গেল। পা চালিয়ে হাঁটতে শুরু করল। টাকিলার নেশা বেশ কিছুটা কেটে গেছে। বারবার মনে পড়ছে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কথা। ও জানে দেশের জন্য এই ডিলটা কত গুরুত্বপূর্ণ ছিল। একমাত্র ওই পারত এই ডিলটা সম্পূর্ণ করতে। ওর কাছেই ছিল শ্রীলঙ্কার এজেন্টদের যোগাযোগ, কিন্তু হেরে গেল। সেই সঙ্গে দেশকেও হারিয়ে দিল। জোরে পা চালিয়ে হাঁটতে গিয়ে দুটো পা জড়িয়ে গেল। হোঁচট খাওয়ার ভঙ্গিতে পড়ে গেল সামনের দিকে।
বুকের ভিতর একটা ভয় দানা বাঁধছে ক্রমশ, মৃত্যু ভয়। তাড়াতাড়ি উঠে আবার পা চালিয়ে হেঁটে চলল লোকটা। এখন ব্যথা অনুভব করবার সময় নয়, আগে প্রাণ বাঁচাতে হবে। কাল সকালেও নিজের দেশে ফিরে যাবে, সেখানে অন্তত সরকারি সুরক্ষা পাওয়া যাবে। এখনও প্রায় নিশ্চিত যে এই মুহূর্তে ওর প্রাণের সংশয়। ওরা যারাই হোক ক্রমাগত নজর রেখে চলেছে সব কিছুর উপর। সামনেই হোটেলটি দেখতে পাচ্ছে ও, আর মাত্র কয়েক মিনিটের ব্যবধান। কিছুটা নিশ্চিত হয়ে আরেকবার পিছনে ফিরে তাকালো লোকটা। প্রায় সঙ্গে সঙ্গেই দেখল একেবারে সামনেই দাঁড়িয়ে দুই যমদূত। ওরা কোথা থেকে এলো তা কিছুতেই বুঝতে পারল না লোকটা। দুজনেরই পরনে কালো ইউনিফর্ম, দানবের মতন চেহারা। লোকটা ইংরেজিতে চিৎকার করে বলল, কে তোমরা? আমাকে ফলো করছো কেন? লোক দুটো কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না, শুধু একে অপরের দিকে তাকিয়ে সাদা চকচকে দাঁত বের করে হাসল। মুহূর্তের মধ্যে হঠাৎ কোত্থেকে একটা কালো রঙের গাড়ি এসে হাজির হলো ওদের পাশে। ওরা অত্যাধিক ক্ষিপ্রতার সাথে লোকটিকে তুলে নিয়ে গাড়ির ভেতরে চালান করে দিল। লোকটি ওদের আটকাবার সময়টুকুও পেল না। গাড়ি স্টার্ট দেওয়াই ছিল, চলতে শুরু করলো ফাঁকা রাস্তা দিয়ে, বেশ গতিবেগ নিয়ে। গাড়ির ভেতরে লোকটা 2-4 বার হাত পা ছুড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার হাত পা বেঁধে দিল ওরা। গাড়িতে সামনের সিটে ড্রাইভারের পাশে বসে আছে আরও একজন। আবছা অন্ধকারে তার মুখটা ভালো করে বোঝা না গেলেও টিকলো নাকটা ঠিকই দেখা গেল। পিছন ফিরে লোকটির দিকে তাকালো সে। তাকে চিনতে পেরে অবাক হয়ে লোকটা বলল, এ কি তুমি? ব্যাস, আর কিছু বলার আগেই তার মুখে একটা কাপড় গুজে দিল পিছনের সিটে বসা লোক দুটি। গাড়ি এগিয়ে চলল প্রচণ্ড গতিতে, আর কোনো কথাবার্তা হলো না গাড়ির ভিতরে। প্রায় ঘণ্টাখানেক এভাবে চলার পর গাড়িটা এসে থামল একটা ফাঁকা জায়গায়। আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে, ঠিক যেন কোনো জঙ্গল শুরু হয়েছে এখান থেকে। গাড়িটা থামার সাথে সাথেই লোক দুটো ব্যস্ত হয়ে পড়ল। গাড়ির পিছনে একটি ব্যাগ থেকে কী সব যেন খুব সাবধানে বের করে নিল। দরজা খুলে নেমে লোকটাকেও জোর করে নামিয়ে নিল। সবাই নেমে যাওয়ার পর গাড়িটা মিলিয়ে গেল গাঢ় অন্ধকারে। ওরা লোকটিকে ধাক্কা দিতে দিতে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। প্রাণপণে তাদের বাধা দিচ্ছে সে। তবে এই দুই মৃত্যুদূতের সাথে ওর পেরে ওঠার কথা নয়। ওরা লোকটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে চলল জঙ্গলের পথে। ক্রমশ গাছপালার ঘনত্ব বাড়ছে। লোকটির হাত পা বাঁধা, মুখে একটা কাপড় পোটলা করে গোঁজা। তা সত্ত্বেও ও অস্ফুটে চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে। ওর আওয়াজ জঙ্গলে নিস্তব্ধতায় কোথায় যেন হারিয়ে যাচ্ছে। এতক্ষণেও নিজেও বুঝে গেছে ওর মৃত্যু আসন্ন। আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে ওর শরীরটা। বাঁচার লড়াইতে হেরে যাচ্ছে ও। জঙ্গলও ক্রমশ গভীর হয়ে আসছে। তুলনামূলকভাবে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো ওরা। জায়গাটা দেখে মনে হচ্ছে আগে থেকেই কেউ বুঝি মৃত্যুভূমি তৈরি করে রেখেছে। আজকের এই ঘটনাটা যেন তারই পরবর্তী ধাপ। এতটা সময়ে একটিও কথা বলেনি লোক দুটো। এবার একজন ভারতীয় পররাষ্ট্র সচিবের মুখ থেকে কাপড়ের পোটলাটা বের করে নিল। সুযোগ পেয়ে ও চিৎকার করতে শুরু করল, কে তোমরা? তোমরা কে? এতক্ষণে ওদের মধ্যে একটি লোক কথা বলে উঠল। সে বলল, এখানে কেউ তোমার চিৎকার শুনতে পাবে না। লোকটি হাঁপাতে হাঁপাতে ভীতু গলায় জিজ্ঞেস করল, তোমরা তোমরা আমায় কেন মারতে চাইছো? আমি তো তোমাদের চিনিও না। কি হলো বলো? অন্য লোকটা উত্তর দিল, বলল, আমরাও তোমাকে চিনি না, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তবে তোমাকে মারলে আমরা অনেক টাকা পাবো। গাড়ির সামনে সিটে বসে থাকা টিকলো নাকের লোকটা এসে হাজির হলো ঠিক সেই সময়। তুমি তুমি আমায় মারতে চাইছো? কিন্তু কিন্তু কেন? হ্যাঁ, আমাকে মারতে চাইছো কেন? আমি আমাকে মেরে কিভাবে? দেশের সেবায় প্রাণ দেবার ব্রত নিয়েছিলে তুমি, আর আমিও তো দেশের জন্যই কাজ করছি। লোকটি বেশি কথা খরচ করল না, শুধু বলল, আমাদের সবার স্বার্থে তোমায় মরতে হবে। কোমরে গোজা রিভলভারটা বের করে
তাক করল ভারতীয় পররাষ্ট্র সচিবের কপালে। ততক্ষণে সে হাঁটু মুড়ে বসে পড়েছে। সময় নষ্ট না করে চালিয়ে দিল 2 রাউন্ড গুলি। প্রায় সঙ্গে সঙ্গেই সচিবের নিঃসার শরীরটা হেলে পড়ে গেল ডান দিকে। সেপ্টেম্বর 2018, কলকাতা। এর মধ্যেই বেশ ঠান্ডা পড়েছে কলকাতায়। অসময়ে বৃষ্টি তার কারণ। 2 দিন ধরে যখন তখন ভাসিয়ে দিচ্ছে শহর এবং শহরতলির বিভিন্ন জায়গা। এরই মধ্যে পিকুকে বেরোতে হয়েছে একটা আউটডোর শুটিংয়ের কাজে। দুপুরবেলায় বৃষ্টি মাথায় করে মধ্য কলকাতার এক হাসপাতালের বাইরে ধর্নায় বসেছে জুনিয়র ডাক্তাররা। তারই কভারেজের জন্য এসেছে পিকু। শুটিংয়ের ফাঁকে একটু চা খেতে এসেছে সে। পকেটের ফোনটা কেঁপে উঠল। এক হাতে চায়ের ভাঁড় নিয়ে অন্য হাতে ফোনটা বের করে দেখল আরভির ফোন। এরই মধ্যে আরভির সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে পিকুর। পিকুর প্রতি আরভির একটা অকথিত বিশ্বাসী এই বন্ধুত্বের ভিত। প্রথম দর্শনেই পিকুকে যেরকম অপদার্থ একটা লোক মনে হয়েছিল, সেই ধারণা খুব তাড়াতাড়ি কর্পূরের মতন উবে যায় আরভির। একদিন সেই কথা একান্তে পিকুকে জানিয়েছিল আরভি। পিকু উত্তরে হেসেছিল আর বলেছিল, আমার কথা বাদ দিন ম্যাডাম, তবে একটা উপদেশ মাথায় রাখবেন, মানুষের বাইরেটা দেখে তাকে বিচার করবেন না। কে জানে তার ভিতরে কি লুকিয়ে আছে। বিগত দিনগুলোতে আরভিও সেরকম কিছু দেখেছে পিকুর মধ্যে। লোকটার মধ্যে অদম্য একটা জেদ রয়েছে, হার মানতে চায় না। সঙ্গে রয়েছে অসম্ভব ভালো হিউমার বোধ। এই দুটো জিনিসেরই কম্বিনেশন যে কোনো মানুষের চরিত্রে একান্ত কাম্য বলে আরভির ধারণা। সেই সঙ্গেই রয়েছে জীবনের প্রতি একটা কেয়ারলেস দৃষ্টিভঙ্গি। এক কথায় মানুষটা বাইরে থেকে যতটা ক্যালাস, ভিতরটা কেমন যেন একটা বিশ্বাসযোগ্যতা যোগায় কাছের মানুষদের। শুধু কেমন যেন একটা রহস্য সবসময় ঘিরে রাখে পিকুর কথাবার্তাগুলোতে। আরভি কিছুতেই বুঝতে পারে না এরকম একটা ডেডিকেটেড মানুষ কি করে একটা কেস নিয়ে এতদিন ধরে হাবুডুবু খাচ্ছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। ফোনটা ধরে পিকু বলল, হ্যাঁ ম্যাডাম বলুন। এই অসময়ে হঠাৎ আমাকে মনে পড়লো যে শরীর টরীর ঠিক আছে তো? কখনো তো একটু সিরিয়াস হতে পারো পিকু। বেশ উদ্বিগ্ন শোনালো তার কণ্ঠস্বর। বুঝতে পেরে পিকু বলল, কি হয়েছে? সকালের দিকে মালয়েশিয়া থেকে একটা খবর এসেছে নিউজ রুমে। এই কিছুক্ষণ আগে ফাঁকা হয়ে খবরটা পেলাম। বলতে বলতে গলাটা কেঁপে উঠল আরবির। পিকু জানতে চাইল, তারপর কি হলো সেটা বলবেন তো? কেন জানি না আমার মনে হচ্ছে কোথাও যেন একটা যোগাযোগ রয়েছে, খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ। এখন কাউকে কিছু বলার দরকার নেই। আপনি একটু মালয়েশিয়ান টেলিভিশনে নজর রাখুন, দেখুন এই সম্পর্কিত কোনো খবর দেখায় কিনা। আমি একটু পরে অফিসে ফিরে আপনার সঙ্গে দেখা করছি। একমাত্র তোমাকেই বিশ্বাস করে কথাগুলো বললাম। তুমি এসে আমার সঙ্গে আগে দেখা করো। সম্মতিসূচক হ্যাঁ বলে ফোনটা রাখল পিকু। তারপর নিজের মনে ভাবল, ফিরেই সবার আগে আমায় সিডিটা দেখতে হবে। মিলগুলো ঠিক কোথায় আর কেনই বা অঙ্কটা মিলছে না সেটা খুঁজে বের করতে হবে। ম্যাডাম, আমার বিশ্বাস আপনাকেও ব্যবহার করছে ওরা, আর আপনি সেটা নিজেও জানেন না। অফিসে ঢুকেই পিকু হন্তদন্ত হয়ে পৌঁছল আরভির কেবিনে। আরভি তখনও কেবিনের দেওয়ালে লাগানো টিভিতে চোখ রেখে বসে আছে। পিকু এসে সামনের চেয়ারটাতে বসল। খুব খারাপ খবর আছে। তোমার সঙ্গে কথা বলে ফোন রাখার পরই আমি মালয়েশিয়ান টিভি চ্যানেলটা খুললাম। আপডেট এলো আধ ঘন্টার মধ্যেই। প্রথমে তো শুধুই বলছিল কুয়ালালামপুরে ভারতীয় পররাষ্ট্র সচিবের মৃত্যু হয়েছে। তারপর আস্তে আস্তে যত সময় গেছে খবরে জানা গেছে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে তিনি খুন হয়েছেন। ওর ডেড বডি শনাক্ত করা গেছে, তবে ওনার খুনের কোনো কারণ জানা যায়নি। ভারতীয় দূতাবাস মুখে কুলু পেটে বসে আছে। তবে বিশ্বস্ত সূত্রের খবর উনি ওখানে ভারত সরকারের তরফ থেকে কোনো একটা গোপন ডিল করাতে গিয়েছিলেন, আর আমার ইন্টারেস্ট সেখানেই। আমি যা ভাবছি সেটা কি ঠিক? আমিও সেটাই ভাবছি। তার মানে তো পরিষ্কার কোনো বড় মাথা রয়েছে এই সমস্ত কিছুর পেছনে। তাহলে সবকটা ঘটনা একবার গুছিয়ে নেওয়া যাক, তারপর নতুন করে ভেবে দেখি
কি বলেন ম্যাডাম? ঠিক আছে, ট্রাই করা যাক। আমি প্রথম থেকে বলছি, কোনো ভুল হলে ধরিয়ে দেবেন। বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে পানীয় জলের সংকট। বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী মেনে যা এই বছর চরমে পৌঁছেছে। সংবাদ মাধ্যমের হাতে এসে গেল খবর বিক্রি করার এক নতুন অস্ত্র, পানীয় জলের সংকট। আপনার পরিচিত এবং আমাদেরই কলিগ সৃজিত বাবু এই বিষয়ের উপরই কাজ করছিলেন। কোইন্সিডেন্টলি আপনার বাবা প্রফেসর সেনও এই বিষয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। সারা ভারতবর্ষব্যাপী আন্দোলনের ডাক দিয়ে তিনি এখন সেলিব্রিটি। সৃজিত বাবু এই সংক্রান্ত নিউজ কভার করতে চেন্নাই চলে যান। ফিরে আসার অল্প কিছুদিনের মধ্যেই তিনি খুন হন। খুব সম্ভবত উনি এই নিউজ কভার করতে গিয়ে অনেক গভীরে চলে যান এবং এমন কিছু জানতে পারেন যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে আপনিও এসে জড়িয়ে পড়েন এই সমস্ত কিছুর মধ্যে। সৃজিত বাবুর পর যে প্রজেক্টটি আমি হ্যান্ডেল করছিলাম, বস হঠাৎ করে আপনাকে জুড়ে দেন আমার সঙ্গে। এতগুলো ঘটনা আপনাকে ঘিরেই ঘটল এবং ঘটছে। ব্যাপারটা কেমন সাজানো বলে মনে হচ্ছে না আপনার? মনে হচ্ছে না কেউ ইচ্ছে করেই আপনাকে এবং আপনার আশেপাশের লোকেদের এই কাজে ব্যবহার করছে? তারপর মালয়েশিয়ার কালকের এই ঘটনা, কেন জানি না আমার মনে হচ্ছে কোনো বড় খেলা রয়েছে এই সমস্ত কিছুর পেছনে। এই খেলা এতটাই বড় যা আমি বা আপনি ধারণাই করতে পারছি না। সবটা মন দিয়ে শুনল আরবি, তারপর বলল, সৃজিত যদি এমন কিছুর খোঁজ পেত অ্যাটলিস্ট আমাকে নিশ্চয়ই একবার জানাতো। চেন্নাই থেকে ফেরার পর ওর আচরণে আমি এতটুকু বদলও টের পাইনি। পিকুর চোখ দুটো কুঁচকে গেল। মনে মনে বলল, সেটাই তো আমাদের সব থেকে বেশি ভাবাচ্ছে ম্যাডাম। তার উপর সৃজিতবাবুর মৃতদেহটারও ওই রকম বিকৃত অবস্থা করে দিল ওরা। কারণটা কিছুতেই আন্দাজ করতে পারছি না। ম্যাডাম, আমরা কিন্তু ব্যাপারটা সলভ করার বেশ কাছাকাছি আছি, আপনি নিরাশ হবেন না। আরবি অবাক হয়ে তাকিয়ে রইল পিকুর দিকে। যতই তাকে দেখছে ততই অভিভূত হচ্ছে আরবি। ফোন বেজে উঠল তার। উল্টো দিকে অদৃশ্যেন। ফোন ধরেই আরবি উত্তেজিত হয়ে বাবাকে খবরটা দিতে যাচ্ছিল। তার আগেই প্রফেসর সেন বললেন, একটা খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর? রাজস্থানের সরকারের যে প্রজেক্টের উপর আমরা খুব আশাবাদী ছিলাম, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওখানে চুরি হয়েছে। খুব শার্প মাইন্ডের কাজ। চুরির পর সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, যাতে ওয়াটার প্রজেক্টের কোনো চিহ্নই না থাকে। দুশ্চিন্তায় চোখ দুটো বন্ধ করে ফেলল আরবি। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও তোমায় একটা খারাপ খবর দেওয়ার আছে। তারপর সবিস্তারে মালয়েশিয়ার ঘটনা জানালো প্রফেসরকে। তোরা খুব সাবধানে থাকিস। যদিও মিডিয়ার লোককে ছুতে গেলে অনেক সমস্যা আছে, তাও সৃজিতের ওই ঘটনার পর আর কিছুতেই অসম্ভব মনে হয় না। তোর জন্য খুব দুশ্চিন্তা হয় রে। আর হ্যাঁ, ওই ছেলেটার কি যেন নাম, তোর সঙ্গে কাজ করে? পিকু? হ্যাঁ হ্যাঁ, পিকু। ওকেও খুব সাবধানে থাকতে বলিস। আরবি ফোনে ব্যস্ত হয়ে পড়ায় পিকু চলে গেল নিজের বসার জায়গাটায়। নিজের ল্যাপটপ খুলে বসল, মনে এক রাশ দ্বিধা আর অনেকগুলো প্রশ্ন নিয়ে। সিস্টেমে একটা সিডি ঢুকিয়ে প্লে করল সে। তাতে একের পর এক অনেকগুলো সিসিটিভি ফুটেজ চলল। পিকু তার বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে বিগত কয়েক সপ্তাহে সেগুলি জোগাড় করেছে। এই ফুটেজগুলির ব্যাপারে অবশ্য সে আরবিকে কিছুই জানায়নি। অবশ্য সম্পূর্ণ কেসটা নিয়ে সে যে অনেকটা এগিয়ে গেছে সেটাও সে কাউকে জানায়নি। আরবির উপরেও তার প্রচ্ছন্ন একটা সন্দেহ রয়েছে। পিকু কিছুতেই বুঝতে পারছে না আরবির সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোই কেন এই দেশব্যাপী জলসংকটের বিভিন্ন অ্যাঙ্গেলের সঙ্গে জড়িয়ে। এমনকি আরবি নিজেও। সেখান থেকেই ওর তদন্তের সূত্রপাত। সপ্তাহ তিনেক আগে যখন সংবাদ সংস্থার মালিক মিস্টার মেনন পিকুর সঙ্গে আরবির পরিচয় করিয়ে দিয়ে বললেন, এবার থেকে সৃজিতের অসম্পূর্ণ প্রজেক্টটি আরবি দেখবে আর পিকু সব রকমভাবে তাকে সাহায্য করবে, পিকু প্রথমেই গোপনে আরবির সম্পর্কে সব কিছু জেনেছিল। তখনই জানতে পারে প্রফেসর সেন, সৃজিত এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকা আরও অনেক কিছু। সব কিছু জানার পর আরবির সম্পর্কে একটা সন্দেহ দানা বাঁধে তার মধ্যে। বিভিন্ন কারণে আস্তে আস্তে তা আরও দৃঢ় হয়েছে। সিসিটিভি ফুটেজগুলো যে ডিভিডিটায় সে রেখেছে সেটাকে বারবার চালিয়ে কি যেন বোঝার চেষ্টা করছে পিকু।
হঠাৎ একটা সাদা কাগজ আর একটা পেন্সিল নিয়ে কী সব লিখতে আরম্ভ করল সে। মনে মনে বলল, এত প্রশ্ন চিহ্ন কেন? এটা তো সাধারণ কেস একটা, তার মানে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। একটা একটা করে প্রশ্নগুলো সাদা কাগজটায় লিখতে লাগলো পিকু। প্রফেসর সেনের সঙ্গে সৃজিত ব্যানার্জির সম্পর্কটা ঠিক কেমন ছিল? মৃত্যুর সময় সৃজিতের ব্যাগে একমাত্র অদৃশ্য সেনের নাম্বারটাই কেন পাওয়া গেল? চেন্নাইতে 1 মাস ধরে সৃজিত ব্যানার্জি কী করছিল? 1 সপ্তাহেই যেখানে সম্পূর্ণ স্টোরিটা কভার করা যেত। সৃজিত ব্যানার্জি চেন্নাই থেকে ফেরার কয়েকদিনের মধ্যেই পানীয় জল বোঝাই একটা গোটা মালগাড়ির কয়েক হাজার গ্যালন জলে বিষ মেশানো হয়েছিল। হাজারের কাছাকাছি মানুষ সেই জল পান করে মারা গিয়েছিল। পানীয় জলে কারা বিষ মেশালো? চেন্নাই থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে সৃজিতকে কেন মেরে ফেলা হলো? কি জানতে পেরেছিল সে? ওর লাশটাই বা কেন বিকৃত করা হয়েছিল? রাজস্থানের পালিতে কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্টটি চলছিল সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? গোপন সূত্রের খবর, এর মধ্যেই সেখানে একটা চুরি হয়েছে। জল সংকটের সমাধানের সবচেয়ে অগ্রণী প্রজেক্ট বলা হচ্ছিল এটাকে। কি চলছিল সেখানে? উটিতে কিছুদিন আগে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে পালি প্রজেক্টের প্রধান 3 বিজ্ঞানীদের মধ্যে একজন মারা গিয়েছিল। তিনি ওই ট্রেনে কি করছিলেন? 3 বিজ্ঞানীর আরেকজনও কিছুদিন আগেই আমেরিকাতে মারা গেছেন। হোটেলের ঘরে তিনি খুন হয়েছিলেন। প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর নীরাজ শাস্ত্রী নিজের পরিবারের সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়েছিলেন। ডক্টর শাস্ত্রী আমেরিকার ওই হোটেলে কি করছিলেন? সেখানে কি হয়েছিল তার সঙ্গে? 8ম পয়েন্ট, জল সংকট মোকাবিলার জন্য মালয়েশিয়ার বিদেশি কোম্পানির সঙ্গে মিটিং করতে গিয়ে মারা গেলেন প্রতিরক্ষা সচিব। কিন্তু কেন? আরভির কথা অনুযায়ী সৃজিত ব্যানার্জি যখন খুন হয় তখন প্রফেসর সেন দিল্লিতে ছিলেন, অথচ ওই সময় লন্ডনে তার থাকার প্রমাণ রয়েছে। আরভি মিথ্যে কেন বলল? উটি, পালি এবং লন্ডনের নির্দিষ্ট সময়ের যে সিসিটিভি ফুটেজ জোগাড় হয়েছে তাতে একটি কমন ব্যাপার নজরে এসেছে। একজন মানুষ যার বিশেষত্ব টিকোলো নাক। কে এই লোকটা? পালির প্রজেক্টের দায়িত্বে ছিল একটি বেসরকারি সংস্থা। অনেক চেষ্টা করেও তার মালিকের হদিশ পাওয়া যাচ্ছে না। তবে অবিশ্বাস্যভাবে একটি ডকুমেন্টে সেই কোম্পানির পার্টনার হিসেবে উঠে এসেছে আরভি সেনের নাম। কি হচ্ছে কি এসব? মাথা চুলকোতে চুলকোতে নিজের ডেস্কে মাথা নিচু করে শুয়ে পড়ল পিকু। কিছুই বুঝতে পারছে না সে। মনে মনে বলল, একটা ব্রেকের খুব দরকার। ব্যাগ কাঁধে তুলে বিকেলবেলাতেই অফিস থেকে বেরিয়ে পড়ল সে। রাস্তায় বেরিয়ে এসে বেলগাছিয়া যাবার একটা বাসে উঠে পড়ল। অক্টোবর 2018, কলকাতা। এখন রাত 11:10। ঘড়ির কাঁটা যে কত দ্রুত ঘুরছে তা ইদানিং বুঝতে পারছে না আরভি। একই সঙ্গে 2-3টে ফিচার নিয়ে ও নাজেহাল। তবে তার কোনোটাতেই ওর বিশেষ আগ্রহ নেই। কাজের খাতিরে করতে হয় তাই। ওর এখন একটাই লক্ষ্য, সৃজিতের অসমাপ্ত ওয়াটার স্কারসিটি কেসটার সমাধান করা। ব্যাপারগুলো এত পেঁচিয়ে রয়েছে যে তাতে দিশেহারা হয়ে যাচ্ছে আরভি। যে রাস্তা দিয়ে ঢুকতে চেষ্টা করছে সেটাই যেন ডেড এন্ড। তার উপরে এই কেসটা নিয়ে পিকুর এক অদ্ভুত আচরণ আরভিকে আরও বেশি করে সমস্যায় ফেলেছে। মানুষ হিসেবে পিকুর মতন দ্বিতীয় কেউ এই মুহূর্তে আরবির ধারে কাছে নেই। খুব ভালো একজন বন্ধু সে, কিন্তু এই কেসটার ক্ষেত্রেই পিকু কেমন যেন উদাসীন। আরভির বারংবার মনে হয় এই ব্যাপারে পিকু তাকে বিশ্বাস করতে পারছে না। ও অনেক কিছুই জানে, তবে আরভিকে তার হদিশ দিতে চায় না। আর এও মনে হয় পিকু গোপনে এই কেসটার উপরে একা একাই কাজ করে চলেছে। কিন্তু সে কেন আরভিকে বিশ্বাস করতে পারছে না সে প্রশ্নের উত্তর আরভির জানা নেই। রাজারহাটের অফিস এখন বেশ ফাঁকা। শুধুমাত্র নাইট শিফটের কর্মচারীরা নিজেদের কাজে ব্যস্ত, ওই হাতে গোনা কয়েকজন। নিজের কিউবিকল ছেড়ে ব্যাগ কাঁধে তুলে নিল আরভি। ল্যাপটপটা আগেই ভেতরে নিয়েছে তাতে। হাত ঘড়ি দেখতে দেখতে ভাবল এখন ক্যাব ছাড়া বাড়ি ফেরার আর কোনো উপায় নেই। মোবাইল অ্যাপে ক্যাব খুঁজতে খুঁজতে বাইরের দিকে বেরিয়ে এলো সে। মোবাইল থেকে চোখ সরিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো আরভি। পিকুর কিউবিকলের পাশ দিয়ে যাচ্ছিল।
দেখল পিকু মন দিয়ে নিজের কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করছে। আরবি নিজের মনেই বলল, এত রাতে পিকু অফিসে কি করছে? ওর তো সেই 5:30টার সময় বেরিয়ে যাবার কথা। তাহলে কি আবার কোনো বিশেষ কারণে ফিরে এসেছে? অনেকগুলো প্রশ্ন মনে নিয়ে পিকুর ঠিক পিছনে এসে দাঁড়ালো আরবি। পিকু নিজের কাজে এতটাই মগ্ন, পিছনে যে একজন জলজ্যান্ত মানুষ এসে দাঁড়িয়েছে সেদিকে তার খেয়ালই হলো না। আরবি একটু সামনের দিকে ঝুঁকে পিকুর কম্পিউটার স্ক্রিনে চোখ রাখল। এবার তার অবাক হবার পালা। পিকু একটা ডকুমেন্ট খুব খুঁটিয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে একটা এগ্রিমেন্ট। কয়েক মুহূর্ত সেই দিকে তাকিয়ে সেটা পড়ার চেষ্টা করলো আরবি। 2-3টে জিনিস তার দৃষ্টি আকর্ষণ করল। স্টার সলিউশন নামের একটা কোম্পানির সঙ্গে কেন্দ্রীয় সরকারের রিসার্চ উইংয়ের একটা চুক্তিপত্রের কপি এই ডকুমেন্টটি। পিকু স্ক্রল করে ডকুমেন্টের নিচের দিকে নামল। হঠাৎ করেই আরবির বুকটা এত জোরে কেঁপে উঠল যে তার শব্দ সম্ভবত পিকুর কান অবধি পৌঁছে গেল। আরবি পরিষ্কার দেখতে পেল ডকুমেন্টটিতে লেখা একটি নাম, আরবি সেন। কিছু বুঝে ওঠার আগেই পিছন ফিরে তাকালো পিকু। ততক্ষণে ডকুমেন্টটা বন্ধ করে দিয়েছে সে। তার চোখে মুখে একটা উত্তেজনা। ফিরে তাকিয়ে আরবির চোখে চোখ রাখল। আরবি বুঝল এভাবে চুরি করে তার ডকুমেন্ট পড়াটা ভালোভাবে নেয়নি পিকু। আরবি কিছু একটা বলতে যাচ্ছিল, মুহূর্তের মধ্যে বদলে গেল পিকুর অভিব্যক্তি। আমার জন্য এত রাত অবধি অপেক্ষা করছিলেন বুঝি? হ্যাঁ, ঠিক তাই। এত রাতে একা বাড়ি ফিরতে নিশ্চয়ই ভয় করছিল। সে আর বলতে। তবে এখন তো তোমার মতো একজন সুপুরুষকে সামনে পেয়েই গেলাম, আর কোনো ভয় নেই। পিকু নিজের কম্পিউটার বন্ধ করতে করতে উঠে দাঁড়ালো, বলল, মজা করা ছাড়ুন, এত রাতে সত্যি আপনার একা ফেরাটা কিন্তু ঠিক নয়। চলুন আমার সঙ্গেই চলুন, অসুবিধা নেই তো? এত রাতে তোমার সঙ্গে মোটর সাইকেলে যেতেই আমার বেশি ভয় করবে, তার থেকে আমার একা যাওয়াই ভালো। আপনাকে আমার অনেক কিছু বলার আছে ম্যাডাম, সময় এসে গেছে আপনার সবকিছু জানার। আরবি বেশ কিছুদিন ধরে যেন মনে মনে এরকম কিছুরই একটা অপেক্ষা করছিল। সে সন্দিহান হয়ে পড়ল, জানতে চাইল, কি জানাবে আমাকে? এখানে নয়, চলুন একটু বেরোনো যাক। অফিস থেকে বেরোনোর সময় নার্ভাস আরবির মুখের দিকে তাকিয়ে পিকু বলল, দেখে তো মনে হচ্ছে আপনার খুব খিদে পেয়েছে। সত্যি কথা বলতে আমারও, তবে পকেটে পয়সা নেই। এই বুভুক্ষুকে কিছু খাওয়াবেন ম্যাডাম? আরবি হেসে ফেলল। সায়েন্স সিটির কাছে ইস্টার্ন বাইপাসের ধারে ধাবাটার সামনে যখন পিকুর মোটরসাইকেলটা এসে থামল, তখন রাত 12টা বেজে গেছে। এতটা রাস্তা পিকুর মোটরসাইকেলের পিছনে বসে একসঙ্গে এলেও প্রায় কোনো কথাই বলেনি আরবি। তার মনে একটাই প্রসঙ্গ ঘোরাফেরা করছে। ব্যাপারটা আন্দাজ করে পিকুও বিশেষ কথা বলার চেষ্টা করেনি। ফাঁকা রাস্তায় বেশ জোরে মোটরসাইকেল চালিয়েছে সে। 2-1বার আরবি শক্ত করে ধরে বসেছিল তাকে। সেই স্পর্শে এক অজানা অনুভূতি হয়েছে পিকুর। সেই অনুভূতি তাকে বারবার বলছে, এই স্পর্শ নিষ্পাপ, এই মানুষটা কিছুতেই কোনো পাপ করতে পারে না। তবে প্রমাণ যে অন্য কথা বলছে। আজ সব কিছু পরিষ্কার করে নিতে হবে। সারাটা রাস্তা নিজের মনে এই কথাই বলছে পিকু। ধাবাটা এত রাতেও বেশ জমজমাট। সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে। ওরা কোনার দিকে একটা টেবিলে গিয়ে বসল। পিকু একজন ওয়েটারকে ডেকে বলল, আমি জানি আপনার চাইনিজ পছন্দ, তবে পাঞ্জাবি ধাবায় চাইনিজ খাবার একেবারেই বেমানান। আরে আমার সেরকম খিদে পাইনি, আমি ঠিক আছি। আমার জন্য বরং একটা লস্যি বলো, আর তুমি যা খাবে সেটা নাও। একটা লস্যি, 2টো তন্দুরি রুটি আর 1 প্লেট স্পেশাল উচ্ছে ভাজা। আরবি অবাক হয়ে তাকিয়ে রইল পিকুর দিকে। ওয়েটারটি চলে যাওয়ার পর জোরে হেসে ফেলল সে। হাসতে হাসতেই বলল, উচ্ছে ভাজা। তোমার মতো একটা আজব প্রাণী সত্যি খুঁজে পাওয়া মুশকিল। হাসবেন না, এই উচ্ছে ভাজা একবার খেলে বারবার খেতে চাইবেন, তখন চাইনিজ খাবার ভুলে যাবেন। এই জন্যই তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতন হয়ে থাকে, এই উচ্ছে ভাজাই তার কারণ। এরপর কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। কিছু একটা বলতে যাচ্ছিল আরবি, তার আগেই হঠাৎ পিকু বলে উঠল, আপনার সঙ্গে স্টার সলিউশনের কি সম্পর্ক? আমি সত্যিটা জানতে চাই ম্যাডাম। আরবি যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, মানে সেটা আবার কি? এরকম নাম তো আমি আগে কখনো শুনেছি বলে মনে পড়ছে না।
কথাটা বলার সঙ্গে সঙ্গেই তার মনে পড়ল পিকু নিজের কম্পিউটারে যে ডকুমেন্টটা মনোযোগ দিয়ে পড়ছিল সেখানে স্টার সলিউশন নামটা সে দেখেছিল। সেই ডকুমেন্টে তার নামটাও ছিল। চুপ করে গেল আরবি। কয়েক মুহূর্ত পর আবার বলল, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমার সব কিছু খুলে বলো। এই মুহূর্তে কেন যেন পিকুর মনে হলো আরবি সত্যি কিছু জানে না। পিকু তার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার সঙ্গে ওয়াটার স্কারসিটি কেসটার একটা গভীর যোগাযোগ রয়েছে। ঠিক যেমন সৃজিত ব্যানার্জি, প্রফেসর অদৃশ সেন, এদের সঙ্গেও আপনার গভীর যোগাযোগ রয়েছে। আবার এদের সঙ্গে ওয়াটার স্কারসিটিরও যোগাযোগ রয়েছে। সবকিছু কেমন যেন আপনাকে কেন্দ্র করে ঘুরছে, অথচ আপনি বলছেন যে আপনি কিছুই জানেন না। আমি জানি তুমি আমায় বিশ্বাস করো না, কিন্তু সত্যিই বলছি আমি কিছু জানি না। অন্যদিকে ঘুরে তাকালো আরবি। পিকু নিজের হাতটা রাখল তার হাতের উপর। একজন ওয়েটার খাবার নিয়ে পৌঁছে গেছিল টেবিলের সামনে। পরিস্থিতি একটু লঘু করে পিকু বলল, আরে ম্যাডাম, আপনি এত ডিপ্রেসড হচ্ছেন কেন? নিন, রুটি দিয়ে উচ্ছে ভাজা খান, মুড ভালো হয়ে যাবে। কোন উত্তর না দিয়ে পিকুর চোখে চোখ রাখল আরবি। মুহূর্তের মধ্যে সেই দৃষ্টি কি যেন বলে গেল পিকুকে। আরবির দৃষ্টির জাল থেকে চোখ সরিয়ে নিল পিকু। তারপর বলল, এটা ঠিক যে প্রথম দিকে আমি আপনাকে বিশ্বাস করতে পারিনি, তবে এখন মনে হচ্ছে আপনি সত্যি কিছু জানেন না। তবে প্রশ্নটা হলো, তাহলে কে জানে? সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুমি তো আমাকে এতটুকু সাহায্য না করার ধনুক ভাঙা পণ করেছো। ইচ্ছে তো সেরকমই ছিল, তবে আর তা হবে না মনে হচ্ছে। তাই তো সব বলতে আজ এখানে নিয়ে এলাম আপনাকে। একটা রুটি ছেড়ে তাতে উচ্ছে ভাজা ভরে মুখে দিল পিকু। তারপর বলল, আপনি নিশ্চয়ই জানেন রাজস্থানের পালিতে কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট চলছে, যেখানে নদীর জলকে বিশুদ্ধীকরণ এবং চ্যানেলাইজ করে পানীয় জল তৈরি করার চেষ্টা চলছে। মাথা নেড়ে সম্মতি জানালো আরবি। পিকু বলে চলল, পালির সম্পূর্ণ প্রজেক্টের দায়িত্ব পেয়েছে স্টার সলিউশন নামের একটা কোম্পানি। গোপন সূত্রে জানতে পেরেছি পালিতে কিছুদিন আগেই একটা চুরি হয়েছে। তারপরেই নাকি প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। ওয়াটার স্কারসিটির সঙ্গে যোগাযোগ থাকায় ব্যাপারটা নিয়ে আমি অনুসন্ধান শুরু করি। আশ্চর্য হয়ে যায় একটা ব্যাপারে, স্টার সলিউশনের কোনো ট্র্যাক রেকর্ড কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোম্পানির মালিক কে বা কারা, আগে কোনো প্রজেক্ট করেছে কিনা, কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। সরকারি দপ্তরেও ফাইলটা ক্লাসিফাইড বলে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে এটা একটা গোপন রিসার্চের কাজ। তখনই মাথায় প্রশ্ন জাগে, এটা তো কোনো ডিফেন্স প্রজেক্ট নয়, তবে এত গোপনীয়তা কেন? এরপরই এক আশ্চর্য তথ্য হাতে পাই। বলতে পারেন চুরি করে আনি সেই তথ্য। সরকারের সঙ্গে স্টার সলিউশনের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটার একটা কপি হাতে পাই। সেখানেই রয়েছে সেই বিস্ফোরক তথ্য। স্টার সলিউশনের তরফে সই রয়েছে আরবি সেনের। আরবি কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিয়ে পিকু বলল, সব মিলিয়ে দেখেছি, নাম, ঠিকানা, পরিচয়পত্র, সবকিছু সবকিছু আপনার। কিন্তু কেন? আমি কেন? সেটাই তো আমার প্রশ্ন। কিন্তু আমার মাথায় আরো অনেক প্রশ্ন আসছে। সৃজিতকে কেন মরতে হলো? আর কি এমন জানতে পেরেছিল ও? কে বা কারা রয়েছে এর পেছনে? আমি কি কোনোভাবে ওর মৃত্যুর কারণ? আমি কিছু বুঝতে পারছি না। আমার কেমন যেন একটা পাগল পাগল লাগছে। সব কিছু পরিষ্কার হয়ে যাবে একদিন। এই চক্রান্তের পেছনে কে বা কারা রয়েছে তা আমরা খুঁজে বের করব। সত্যি বলতে এতদিনে আমি আপনাকেও সন্দেহ করে এসেছি, তবে আজ কেন জানি না আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। বুঝলেন ম্যাডাম? আরবি চুপ করে রইল। পিকু আবার বলল, এই কেসটা নিয়ে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে আমি বেশ কিছু নতুন তথ্যের সন্ধান পেয়েছি। সেগুলোকে একটার সঙ্গে আরেকটা মিলিয়ে নিলে কিছু বিস্ফোরক ঘটনা উঠে আসে। যদিও সম্পূর্ণটাই এখনো আমার সন্দেহ অথবা অনুমান বলতে পারেন, তবে যে কোনো রহস্যের কিনারা করতে গেলেই একটা পথ ধরেই এগোতে হয়। আমিও তাই করছি। আরবি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো পিকুর মুখের দিকে। পিকু মজা করে বলল, এইভাবে তাকাবেন না প্লিজ, কেমন যেন মানে ওই একটু ইয়ে হয় আমার। এত সমস্যার মধ্যেও হেসে ফেলল আরবি। পিকু বলল, আমি কাউকে কিছুই বলিনি এখনো। আসলে বিশ্বাস করতে পারছি না কাউকে। মুখ খুললেই হয়তো আমাকেও শেষ করে দেবে ওরা। একজন ওয়েটার এসে দাঁড়ালো ওদের টেবিলের সামনে। জানতে চাইলো আর কিছু লাগবে কিনা। আরবি বলল, আমার কিছু লাগবে না। আচ্ছা, আমাকে একটা ব্ল্যাক কফি দেবেন। ওয়েটারটি চলে যাওয়ার পর পিকু হেসে বলল, আরও বেশ কিছুক্ষণ এখানে বসতে হবে, তাই কিছু অর্ডার করা জরুরি ছিল।
এখানে না বসে আমার ফ্ল্যাটে তো যেতে পারো। কি যে বলেন ম্যাডাম, আপনার সঙ্গে একা আপনার ফ্ল্যাটে যাব? আমার বড্ড ভয় করে। আরে কখনো তো একটু সিরিয়াস হতে পারো পিকু। আরবের মুখে পিকু নামটা অদ্ভুত শুনতে লাগলো। কিছু একটা অনুভব করলো পিকু, হয়তো বিশ্বাস, হয়তো বা অধিকার। রুটির শেষ টুকরোটা মুখে দিয়ে পিকু বলল, ম্যাডাম আজ আপনাকে সবটা বলবো, তবে তার আগে একটা গল্প শুনতে হবে আপনাকে। আবার? শুনুনই না, কথা দিচ্ছি ভালো লাগবে। ঠিক আছে, বলো। 1821 খ্রিস্টাব্দ, পেট্রা জর্ডান। আজ 2 দিন হলো জাহাজটা এসে নোঙর ফেলেছে লোহিত সাগরের তীরে, জর্ডানের উপকূলে। মাসখানেক আগে ভারতীয় উপমহাদেশ থেকে মশলা বোঝাই করে রওনা দিয়েছিল মিশরের দিকে। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এখানে দাঁড়িয়েছে কয়েকদিনের জন্য। এই পথ দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ জাহাজই নোঙর ফেলে এখানে। গন্তব্যে পৌঁছতে এরপর লোহিত সাগর পার হয়ে ওরা গিয়ে পড়বে মৃত সমুদ্রের চরম ভাবাপন্ন আবহাওয়ার কবলে। তাই কয়েকদিনের জন্যই বিশ্রামের আয়োজন। জর্ডানের উপকূলবর্তী এই জায়গাগুলো এক প্রাচীন সভ্যতার অংশকে নিজেদের গর্ভে লুকিয়ে রেখেছে। প্রাচীন নাবাতিয়ার সভ্যতা। সেই সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে ওঠারও বেশ কিছুকাল আগে, যদিও সঠিক সময়কাল সম্পর্কে ঐতিহাসিকরা এখনও নিশ্চিত হতে পারেননি। এই জাহাজে করেই জর্ডান সীমান্তে এসে পৌঁছেছে এক ভারতীয় ব্যবসায়ী। অবশ্য ব্যবসা করা তার উদ্দেশ্য নয়, সে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে জর্ডান। আজ রাতের অন্ধকারে সে এই জাহাজ থেকে নেমে চলে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। জাহাজের মাস্তুলের পাশে বসে সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সমুদ্রের দিকে। একজন নাবিক এসে হাসি মুখে তাকে বলল, আব্দুল্লাহ, কাল সকালেই কিন্তু আমরা যাত্রা শুরু করব। তোমার কি যেন কাজ আছে বলছিলে, আজই সেরে ফেলো। আজ আমার কাজ সারা হয়ে গেছে, কাল নিশ্চিন্তে যাত্রা করা যেতেই পারে। আজ সারাদিন আমি আরাম করব। আব্দুল্লাহর উচ্চারণ একেবারেই ভারতীয়দের মতন নয়। তাকে দেখেও ভারতীয় বলে মনে হয় না। চালচলনও ইউরোপীয়দের সঙ্গে মেলে। তার সব কিছুতেই কেমন যেন একটা রহস্য বিরাজ করে। নাবিকটি জানতে চাইল, তোমার পুরো নামটা কি যেন? কাপ্তান সাহেব জানতে চাইছিলেন। শেখ ইব্রাহিম বিন আবদুল্লাহ। সমুদ্র উপকূল থেকে পেট্রানগরের দূরত্ব খুব বেশি নয়। মাঝরাতে সকলে নজর এড়িয়ে জাহাজ থেকে নিজের সরঞ্জাম নিয়ে নেমে পড়েছিল আবদুল্লাহ। তারপর পায়ে হেঁটেই মরুভূমি পার করে ভোরবেলাতে এসে পৌঁছেছে পেট্রানগরে। পেট্রা হল আধুনিক জর্ডান দেশের এক গুরুত্বপূর্ণ শহর। বিশেষ করে এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যে বাণিজ্য পথের এক প্রধান হল্ট হিসাবে এই শহরের গুরুত্ব অপরিসীম। তাই সুরক্ষা ব্যবস্থার বেশি কড়াকড়ি এখানে। আরব দেশের পাশে অবস্থিত বলে ইউরোপীয়দের অবাধ প্রবেশ নেই এই শহরে। তবে আবদুল্লার মতন ভারতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ সমস্যা নেই। আবদুল্লাহ যখন পেট্রা শহরে এসে পৌঁছল তখন সকাল হয়ে গেছে। সে একজন পথচারীকে জিজ্ঞেস করল, আচ্ছা, প্রাচীন পেট্রোনগরের যে অংশ আজও অবশিষ্ট রয়েছে সেখানে কিভাবে যাওয়া যাবে জানেন? সৌভাগ্যবশত লোকটি ছিল একটি গাইড। আবদুল্লাহকে দেখে এবং তার কথার উচ্চারণ শুনে লোকটি খুব অবাক হয়েছিল। আবদুল্লাহর প্রশ্নের উত্তর না দিয়ে সে জানতে চাইল, আপনি কোথা থেকে এসেছেন? ভারত থেকে। হতেই পারেন, কোনোভাবে তো আপনাকে ভারতীয় বলে মনেই হয় না। আবদুল্লাহকে চুপ করে থাকতে দেখে সে আবার বলে উঠল, সে যাই হোক, তাতে আমার কি। আসলে আমি একজন গাইড। আমি আপনাকে সেই প্রাচীন পেট্রানগরের ধ্বংসাবশেষের কাছে নিয়ে যেতে পারি। আবদুল্লাহ তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যিই তুমি গাইড নাকি? আবদুল্লাহ হাসতে হাসতে এগিয়ে গেল গাইডের সঙ্গে। চলুন আমার সঙ্গে, আমার ফাতে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তার পিঠে চড়িয়ে আপনাকে নিয়ে যাব প্রাচীন পেট্রানগরে। বদলে আমায় অনেকটা ভারতীয় গোলমরিচ দিতে হবে আপনাকে, কেমন? এবার আর আমার মনে কোনো সন্দেহ নেই। তবে এই ফতে ঠিকই বলো তো, যার পিঠে আমায় চড়তে হবে? ফাতে হলো আমার উটের নাম। গোলমরিচ না পেলে ফতে কিন্তু আপনাকে নিজের পিঠ থেকে ফেলে দিতে একটুও দ্বিধা করবে না। চারিদিকে শুধুই উঁচু উঁচু টিলা, অনেকটা গোলাপি রঙের ভগ্নদশাতেও কি জৌলুস তার। চোখ ফেরাতে পারছেন আবদুল্লাহ।
ঘুরে ঘুরে অবাক বিস্ময়ে দেখছে তার স্বপ্নের সেই প্রাচীন পেট্রা নগরীকে। বইতে পড়ে যেরকম ভেবেছিল, এ যেন তার চেয়েও অনেক অনেক সুন্দর, মোহময়। উঁচু টিলাগুলোর গায়ে পাথর কেটে বানানো ছোট ছোট ঘরগুলো আজও দেখা যায়। গাইড লোকটি আবদুল্লাহর সঙ্গে সঙ্গে ঘুরছে আর পেট্রা নগরের প্রত্যেক আনাচকানা চিনিয়ে দিচ্ছে। সেই সঙ্গে গড় গড় করে বলে চলেছে প্রাচীন ইতিহাস। আবদুল্লাহ রীতিমতন অভিভূত হয়ে পড়ল। গাইডটির ব্যবহারে মনে মনে ভাবল, লোকটির সত্যিই বেশ জ্ঞান রয়েছে এই নগরের ইতিহাস সম্পর্কে। এ নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। আবার নিজেকেই প্রশ্ন করল, তবে একে আমার আসল উদ্দেশ্যটা বলা কি ঠিক হবে? ঘুরতে ঘুরতে অবশেষে আবদুল্লাহ সেই গাইডকে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, তুমি প্রাচীন পেট্রোনগরীর জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কে আমাকে কিছু জানাতে পারো? শুনেছি প্রাচীন সভ্যতা হলেও পেট্রোর জল পরিশোধন এবং সরবরাহ ব্যবস্থা নাকি আজকের আধুনিক সভ্যতার তুলনাতেও নাকি অনেক এগিয়ে ছিল। গাইডের চোখ দুটো গর্বে চকচক করে উঠল। সে বলল, শোনা যায় আজ থেকে প্রায় ৬-৭ হাজার বছর আগেই পেট্রানগরের ইঞ্জিনিয়াররা সমুদ্রের জল পরিশোধন করে তার থেকে পানীয় জল তৈরি করেছিলেন এবং এক বিশেষ পাথরের পাইপলাইন ব্যবহার করে তা নগরবাসীর ঘরে ঘরে সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তবে দুঃখের বিষয়, সেই প্রযুক্তি কালের অন্ধকারে হারিয়ে গেল। ভেবে দেখো, আজ যদি সেই প্রযুক্তি মানুষের হাতে থাকতো তাহলে আমাদের সভ্যতা কত এগিয়ে যেতে পারত। আমরা কিন্তু আজও নদী বা সমুদ্রের জলকে পরিশোধন করে পানীয় জল তৈরি করতে পারিনি। কিন্তু সেই প্রযুক্তি যে 4 দিনের মতন হারিয়ে গেছে। সত্যিই কি তা হারিয়ে গেছে? আমি এক জায়গায় পড়েছিলাম, আরব দেশের 2 ইঞ্জিনিয়ার একবার নাকি চুরি করে প্রাচীন পেট্রোনগরের মধ্যে ঢুকে পড়ে। সারা রাত নগরের সর্বত্র ঘুরে ঘুরে তারা সেই প্রযুক্তির একটা ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ে যায় নাবাতিয়ার সৈনিকদের হাতে এবং তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হয়। আর সেই ব্লুপ্রিন্ট সযত্নে রেখে দেওয়া হয় প্রাচীন পেট্রোর এক গ্রন্থাগারে। আপনি কে বলুন তো? আপনার উদ্দেশ্যটাই বাকি। আবদুল্লাহ তাকে নিজের উদ্দেশ্য খুলে বলল। তারপর জানতে চাইল, তুমি জানো সেই প্রাচীন নাবাতিয়ার গ্রন্থাগারের বর্তমান অবস্থান ঠিক কোথায়? নিয়ে যাবে আমাকে সেখানে? গাইড তাকে নিয়ে চলল আঁকা বাঁকা পাথুরে পথ দিয়ে ভগ্ন দশায় থাকা একটা টিলার উপর। তারা পাথরের ব্লক সরিয়ে ঢুকল একটা ঘরে। আবদুল্লাহ দেখেই বুঝতে পারল, একসময় এটি একটি বিশাল হল ঘর ছিল। বর্তমানে প্রাচীন নাবাতিয়ার রাজধানী পেট্রার মতোই তা এখন ধ্বংসস্তূপ, কৌলিন্যহীন। আবদুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে এখানে কোথাও আজও লুকিয়ে রয়েছে সেই অধরা ব্লুপ্রিন্ট। সারাদিন ধরে ভগ্নদশায় থাকা গ্রন্থাগারে আনাচে কানাচে খোঁজ চালাল। ক্লান্ত অভুক্ত শরীরে দুজনেই সেই রাত্রে ঘুমিয়ে পড়ল পাথরের মেঝেতে। 1 দিন 2 দিন করে দিন যেতে লাগল। গাইড লোকটিও কোথার থেকে যেন খাবার দাবার জোগাড় করে নিয়ে আসত। অবশেষে ক্লান্ত আবদুল্লাহ যখন সমস্ত আশা ছেড়ে দিয়ে ফিরে যাবে বলে মনস্থির করেছে, ঠিক তখনই গাইড লোকটি কোনো এক পাথরের খাঁজ থেকে খুঁজে বের করল জীর্ণ অথচ অক্ষুণ্ণ অবস্থায় থাকা 3টি বেশ বড়সড় গাছের পাতা, যাতে নীল রং দিয়ে আঁকি বুকি কাটা রয়েছে। আবদুল্লাহর তো তখন উত্তেজনায় প্রাণ বেরিয়ে আসার জোগাড়। এরপরও বেশ কিছুদিন আবদুল্লাহ পেট্রা নগরে থেকে গিয়েছিল সেই গাইডের অতিথি হয়ে। কোথার থেকে যেন প্রচুর অর্থ সাহায্য পাইয়ে দিয়েছিল তাকে। দেশে ফিরে যাবার দিন গাইডকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার জন্য যা করেছো তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। শুধু যাওয়ার আগে একটা ব্যাপার তোমার কাছে আমি স্বীকার করতে চাই। গাইড অবাক হয়ে তাকিয়েছিল আবদুল্লাহর দিকে। আবদুল্লাহ আবার বলল, আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছি, এমনকি নিজের সঠিক পরিচয়টাও বলিনি। আমার নাম জোহান লাউডিক বুখার্ট। আমি আসলে ভারতীয় নয়, আমার দেশ সুইজারল্যান্ড। এতক্ষণ মন দিয়ে পিকুর গল্প শুনছিল আরবি। বোঝার চেষ্টা করছিল তার কেসের সঙ্গে এই গল্পের যোগাযোগ ঠিক কোথায়। শেষ পর্যন্ত কিছুই বুঝে উঠতে পারল না। তবে পিকুর গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগলো ওর। পিকুর দিকে না তাকিয়েই বলল, রাত জাগিয়ে গল্প শোনানোর মানেটা কি? আমাদের কেসের সঙ্গে গল্পের কি সম্পর্ক আছে? পিকু ঠান্ডা হয়ে যাওয়া ব্ল্যাক কফিতে শেষ চুমুক দিয়ে বলল, আছে ম্যাডাম, অনেক বড় যোগাযোগ রয়েছে বলেই আমার বিশ্বাস।
আর আমি যদি খুব ভুল না হই তবে গভীর এক ষড়যন্ত্র রয়েছে এর পেছনে। তাতে আপনিও জড়িয়ে রয়েছেন অনেকভাবে, তবে তার কিছু সূত্র রয়েছে আমার হাতে। আরভির একটু যেন তন্দ্রা এসেছিল। পিকুর কথা শুনে আবার সজাগ হয়ে উঠল। সে বলল, রাত থেকে ভোর হতে চলল, আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে সব কি হচ্ছে। রহস্য বাদ দিয়ে এবার একটু দয়া করে খুলে বলবে সবটা। অনেকটা সময় নিয়ে আরভিকে সবকিছু খুলে বলল পিকু। তার মুখে সবটা শুনে আরভির মনে কেমন যেন একটা জেদ চেপে গেল। কয়েক মুহূর্ত কি যেন ভাবল চুপচাপ বসে বসে। তারপর পিকুকে উদ্দেশ্য করে হঠাৎ বলে উঠল, কিছুদিনের জন্য আমার সঙ্গে নিরুদ্দেশ হতে তোমার আপত্তি আছে? পিকুর প্রায় ভিড়মি খেয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা। ঢোক গিলতে গিলতে বলল, কি সব বলছেন ম্যাডাম? তাহলে চলো, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি। কাউকে কিচ্ছু বলবে না। কোথায় যাব ম্যাডাম? তোমার এই বোকা বোকা সেজে থাকা ফন্ডামিটা এবার বন্ধ করো তো। আবার তো এখানকার খাবারের বিলটা মেটাও। খুব তাড়াতাড়ি কিন্তু রওনা হব আমরা। প্রথমে রাজস্থান, তারপর মালয়েশিয়া। যেভাবেই হোক সব রহস্য আমাদের সমাধান করতেই হবে। অক্টোবর 2018, পালি, রাজস্থান। গতকাল রাতেই রাজস্থানে এসে পৌঁছেছে পিকু আর আরভি। রাতটা জয়সলমীরে কাটিয়ে যেতে বলেছিল পিকু। সে জানে আরভির শরীরটা বিশেষ ভালো নেই। বিগত কয়েকদিনের কাজের ধকল তার শরীরে যতটা না চাপ ফেলেছে, তার চেয়ে ঢের বেশি মানসিক সমস্যা তৈরি করেছে সেদিন রাতে পিকুর সঙ্গে আরভির কথোপকথন। নিজেকে জড়িয়ে যে রহস্যের জাল বিছানো হয়েছে বিগত বেশ কিছুদিন ধরে, সেটা জানতে পেরেই আরভি যেন কেমন মরিয়া হয়ে উঠেছে। ট্রেন থেকে নামার পর পিকু যখন বলল, ম্যাডাম আজ রাত্রে এখানেই থেকে যাই, একটু বিশ্রাম নিয়ে কাল সকালে না হয় পালির দিকে যাওয়া যাবে। আরভি রীতিমতন চিৎকার করে বলে উঠেছিল, আজ বাদে কাল আমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে আর তুমি বিশ্রাম নিতে চাইছো? আমি আজ রাতেই পালিতে পৌঁছতে চাই। তোমার ইচ্ছে হলে তুমি বিশ্রাম নাও। আরভির মনের অবস্থাটা পিকু ভালো করেই জানে, তাই মনে মনে হেসেছিল সে আরভির এই ব্যবহারে। নিজেই একটা গাড়ি ঠিক করে নিয়েছিল যাতে ভোরের মধ্যে পালি পৌঁছতে পারে। রাস্তায় একটিও কথা বলেনি আরভি। সারাক্ষণ নিজের ল্যাপটপটা খুলে পালির ওয়াটার প্রজেক্টের নকশা, ছবি এবং যাবতীয় তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। চোখ বন্ধ করে থাকলেও একটুও ঘুমোতে পারেনি পিকু। শেষ রাতের দিকে কোলের উপর ল্যাপটপ রেখেই পাশে বসে থাকা পিকুর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল আরভি। বেশ কিছুদিন ধরেই ওরা পালিতে আসার পরিকল্পনা করছিল, তবে এরকম একটা ঘটনা যে ঘটে যাবে তা আরভি অথবা পিকু কেউই বুঝে উঠতে পারেনি। কয়েকদিন আগেই হঠাৎ করে ছড়িয়ে পড়ে পালির ওয়াটার প্রজেক্টের ভয়াবহ এক বিস্ফোরণের খবর। সেই খবর পাওয়া মাত্র আরভি আর দেরি করতে চায়নি। গত পরশু প্রায় মাঝরাতে পিকুকে ফোন করে ঘুম থেকে তুলে বলেছিল, আমি কালই রাজস্থান যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে? ঘুম জড়ানো চোখে পিকু এই হঠাৎ রাজস্থান যাওয়ার কারণটা কিছুই বুঝে উঠতে পারেনি। জানতে চেয়েছিল, এই মাঝরাতেই আপনার রাজস্থান যাওয়ার কথা মনে হলো? আরভি তাকে বিস্ফোরণের খবরটা দিয়ে বলেছিল, যদি কিছুমাত্র প্রমাণ এখনো অবশিষ্ট থেকে থাকে, দেরি করলে কিন্তু সেটাও আর পাওয়া যাবে না। চলুন তাহলে কালই আমরা বেরিয়ে পড়ব। এই ভোরবেলাতে পালি পৌঁছেই আরভি চলে এসেছে প্রজেক্ট সাইটে। একটুকু সময় নষ্ট করতে চায় না। অদ্ভুত ব্যাপার হলো আরভির মধ্যে এতটুকু ক্লান্তি দেখা যাচ্ছে না। দেখে অবাক হয়ে যাচ্ছে পিকু। পিচের রাস্তায় গাড়িটা ছেড়ে দিয়ে ওরা ভোরের আলো আঁধারিতে হাঁটতে লাগলো লুনি নদীর ধার দিয়ে। যত দূর চোখ যায় একটাও মানুষ দেখা যায় না। পিচের রাস্তার একেবারে পাশেই সাদা বালির স্তর। যত এগিয়ে চলেছে ততই বালির স্তর পুরু হচ্ছে। ওদের কষ্ট হচ্ছে হাঁটতে। একপাশে প্রায় শুকিয়ে যাওয়া লুনি নদী, আর অন্য পাশে মরুভূমির বিস্তীর্ণ বালিরাশি। মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে কালো পিচের রাস্তা। সোজা তাকালে মনে হয় রাস্তাটা যেন দিগন্তে গিয়ে মিশেছে। আরভির পাশাপাশি হাঁটতে হাঁটতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে পিকুর। ষড়যন্ত্র, প্রজেক্ট, সংবাদ এসব কোথায় যেন ফেলে রেখে এসেছে পিকু। মনে হচ্ছে এই রকম প্রকৃতিতে আরভির পাশাপাশি এভাবেই যেন আজন্ম হেঁটে যেতে পারে সে। আরভির কথায় বাস্তবে ফিরে আসলো পিকু। আরভি জানতে চাইল,
প্রজেক্ট সাইটে কি সিকিউরিটির কড়াকড়ি রয়েছে? যতদূর জানি সিকিউরিটি আছে, তবে বাড়াবাড়ি নেই। এর আগেও সিকিউরিটি সিস্টেম ভেঙে এখানে লোক ঢুকেছে, আর বিস্ফোরণের পর তো নিশ্চয়ই আরও বেশি ফাঁক ফোকর তৈরি হয়েছে। সে যাই হোক, আমাদের সকাল হবার আগে কাজ শেষ করে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তার মধ্যেই যা তথ্য সংগ্রহ করার তা করে নিতে হবে। বেশ কিছুটা পথ মরুভূমির বালির উপর দিয়ে হেঁটে ওরা এসে পৌঁছল কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গার কাছে। তখনও সূর্যের আলো ফোটেনি, তবে অন্ধকারও নেই। স্নিগ্ধ আবছা আলোতে কিছুটা দূরেই দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি ঘর, আর তাদের ঠিক মাঝখানে রয়েছে একটা উঁচু বিশাল আকারের ভাঙাচোরা বাড়ি। আরভি জানতে চাইল, এটাই কি সেই ওয়াটার প্রজেক্ট? লোকেশন তো তাই বলছে, কিন্তু এখানে তো ঘরটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চলুন না দেখেই আসি কি আছে ওখানে। ওরা যত এগিয়েছে ততই অবাক হয়েছে। ভ্রম কেটে গেছে আস্তে আস্তে। আসলে ওগুলো কোনোটাই ঘর নয়, এক একটা ভেঙে চুড়ে যাওয়া ইমারত। কাছ থেকে দেখলে ওদের হারিয়ে যাওয়া বিশালত্ব আন্দাজ করা যায়। পিকু ঘরগুলোর দিকে দেখিয়ে বলল, এবার বুঝলেন ম্যাডাম, ওগুলো কোনো ঘর নয়, এক একটা প্রজেক্ট সাইট। কয়েকদিন আগের বিস্ফোরণেই অবস্থা হয়েছে। এখন তো বুঝতে পারছি, কিন্তু দূর থেকে দেখে সত্যিই বোঝার কোনো উপায় ছিল না। চলো ভেতরে যাওয়া যাক। দাঁড়ান, আগে দেখিনি সিকিউরিটিগুলো কোন দিকে রয়েছে। আগে বেশি গিয়ে বিরক্ত দেখাবার কোনো প্রয়োজন নেই, একসঙ্গে চলো। এই সময় সিকিউরিটিরা সব নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ওরাও তো মানুষ নাকি? এই সময় চুরি করে কেউ এই ভগ্ন দশায় থাকা প্রজেক্ট সাইটে ঢুকবে, তা বোধহয় স্বয়ং ভগবানও কল্পনা করতে পারবেন না। পিকু মুচকে হাসল। তারপর এগিয়ে গেল দুজনে একসঙ্গে। ইমারতগুলো সবকটাই পুড়ে গিয়ে নিজেদের কৌলিন্য হারিয়েছে। রং জ্বলে গিয়ে সবকটা কালো হয়ে গেছে। পোড়া আসবাব এবং কিছু যন্ত্রপাতির আধ জ্বলা ছাই জমে রয়েছে কিছু জায়গায়। তার উপর দিয়ে হেঁটে গিয়ে একটি ঘরে ঢুকে পড়ল আরভি আর পিকু। অবাক করে দেবার মতন ব্যাপার হলো, একটা আধ পোড়া ফাঁকা ঘর ছাড়া আর কিছুই নজরে পড়ল না ওদের। এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে বেরিয়ে পড়ল ওরা। তারপর গিয়ে ঢুকলো আরেকটি ঘরে, তারপর আরেকটি, এবং পরপর অনেকগুলো। কোথাও কিচ্ছু নেই, সব ফাঁকা, শুধুই ছাইয়ের স্তূপ। দেখে মনে হয় কেউ বুঝি ইচ্ছে করে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে নিখুঁতভাবে। আরভি এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, কিছুই বুঝে উঠতে পারছে না। পিকু এসে পাশে দাঁড়ানো জিজ্ঞেস করল, একটা এরকম ইম্পর্টেন্ট প্রজেক্ট সাইট এত কম সময়ের মধ্যে এরকম খালি কি করে হয়ে গেল? বিস্ফোরণের সময় এখান থেকে যন্ত্রপাতি সরিয়ে ফেলার তো সময়ও পায়নি ওরা, আর সমস্ত কিছু পুড়িয়ে ফেলাও তো অসম্ভব। তাহলে সবকিছু গেল কোথায়? পিকু একটা দেওয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আরভির কোনো কথাই যেন তার কান অবধি পৌঁছল না। বিরক্ত হয়ে আরভি বলে উঠল, আমি তোমায় কিছু বলছি, তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ? এদিকে আসুন ম্যাডাম, আপনার সব প্রশ্নের উত্তর বোধহয় মাটির নিচে লুকিয়ে আছে। কিছুই বুঝতে পারল না আরভি। পিকু সেই দেওয়াল লক্ষ্য করে এগিয়ে গেল। অগত্যা আরভিও তার পিছু নিল। দেওয়ালের কাছে গিয়ে পিকু খুব খুঁটিয়ে দেখছিল একটা জায়গা। আরভি জানতে চাইল, এখানে তো মন দিয়ে কি দেখছো তুমি? চারিদিকে তো শুধু পোড়া ছাই, আর তো কিছুই নেই এখানে। পিকু হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর দেওয়ালে গা ঘেঁষে মেঝেতে একটা জায়গার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ভালো করে দেখুন তো ম্যাডাম, আলাদা কিছু নজরে আসছে কিনা। আরভি নিচের দিকে ঝুঁকে পড়ে ভালো করে দেখল সেই জায়গাটা। মেঝের সম্পূর্ণ জায়গাটা পুড়ে কালো হয়ে গেলেও একটা চৌকোনা পাথর বসানো জায়গার রং কিছুটা অন্যরকম। বেশ পরিষ্কার জায়গাটা। দেখে মনে হচ্ছে সম্পূর্ণ জায়গাটা পুড়ে যাওয়ার পর নতুন করে একটা পাথর মেঝের ওই নির্দিষ্ট জায়গাতে বসানো হয়েছে। এর মানেটা কি? কি থাকতে পারে ওখানে? আপনার সব প্রশ্নের উত্তর। এই পরিস্থিতি তো তোমার মজা করতে ইচ্ছে করছে। কথার কোনো উত্তর পেল না আরভি। পিকু এর মধ্যেই ওই জায়গাটার পাথরটা সরানোর চেষ্টা করছে। হঠাৎ করেই মেঝের তলা থেকে একটা শব্দ ভেসে এলো। পিকু উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি আরভিকে বলল, চলুন ওই দিকটায়, লুকিয়ে পড়তে হবে। বলার সঙ্গে সঙ্গেই কাজ। পাশের ঘরটার দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল ওরা। তারপর যা দেখল
তাতে আরভি আর পিকু একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত হল। নভেম্বর 2018, কুয়ালালামপুর, মালয়েশিয়া। শহরের শেষ প্রান্তে অবস্থিত বহু পুরনো হোটেল ম্যাজেস্টিক। পুরনো বলেই বোধহয় এর কৌলিন্য আরও বেশি। যে কোনো বিশ্বমানের হোটেলের মতোই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এখানে। উপরি পাওনা হেরিটেজ তকমাটা। আরভির আবার যে কোনো ঐতিহাসিক জিনিসের প্রতি একটা আলাদা আকর্ষণ রয়েছে, তাই অন্যান্য আধুনিক হোটেলের বদলে সে এখানেই থাকা মনস্থির করেছিল। গতকাল সকালে যখন মালয়েশিয়ার সোপাং বিমানবন্দরে এসে পৌঁছেছিল, তখনই বুঝেছিল মালয়েশিয়ার দিনগুলো তার সুখকর হবে না। আরভি অবশ্য একা আসেনি এখানে, তার সঙ্গে এসেছে পিকু। আরভি যদিও একাই আসতে চেয়েছিল, তবে পিকু তাকে সেই ঝুঁকি নিতে দেয়নি। আর এর মধ্যে আরভিও বেশ ভালো করেই বুঝে গিয়েছে যে পিকু হল ওয়ান স্টপ সলিউশন। সব সমস্যার সমাধান রয়েছে তার কাছে। তবে সে মাঝে মধ্যেই বোকা বোকা প্রশ্ন করে, আর এটাই আরভির সবচেয়ে অপছন্দের। সে কিছুতেই বুঝতে পারে না পিকু কেন এরকম করে। বিমানবন্দরে লম্বা ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আরভির অস্বস্তি দেখে পিকু বলেছিল, আমাদের রেশন দোকানের সামনেও না এরকমই লম্বা লাইন পড়ে। পৃথিবীর মধ্যে পর্যটক আকর্ষণের 7ম স্থানে আছে এই দেশ, তাই এত ভিড়। তোমাদের রেশন দোকান কত নম্বরে আছে জানো? সে আপনি যাই বলেন ম্যাডাম, শুরুটা দেখে বুঝতে পারছি মালয়েশিয়ায় থাকা দিনগুলো ওই রেশনের লাইনে দাঁড়ানো লোকেদের মতোই হতে চলেছে, অর্থাৎ জীবন কয়লা। এরপর আর কথা বাড়ায়নি আরবি। হোটেলে চেক ইন করেই কাজে বেরিয়ে পড়ার ইচ্ছে ছিল আরবি। পরিকল্পনা অনুযায়ী প্রথমেই যাওয়ার কথা মালয়েশিয়ার ভারতীয় দূতাবাসে। সেখানে পিকুর এক পরিচিত রয়েছে, তাকে আগেই যোগাযোগ করা হয়েছে। তিনি যাবতীয় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সে পরিকল্পনায় আকস্মিক এক বাধা পড়ে। বিমানবন্দর থেকে বেরিয়ে একটা ক্যাব জোগাড় করতে গিয়ে পিকু খবর নিয়ে আসে আজ শহর জুড়ে ধর্মঘট চলছে। ফিরে এসে আরবিকে বলেছিল, শহর জুড়ে আজ ধর্মঘট ম্যাডাম, গাড়ি পাবার কোনো চান্স নেই। চেক ইন করার পরই শহরের পরিস্থিতি বিচার করে আরভি বুঝেছিল আজ আর কোনো কাজ হবে না। লাঞ্চ করতে বসে পিকু বলেছিল, আচ্ছা একটা কথা বলবো ম্যাডাম, জানি না এই পরিস্থিতিতে কথাটা বলা ঠিক হবে কিনা। ন্যাকা মেয়েদের মতো না করে আসল কথাটা বলে ফেলো। চলুন বিকেলে ইস্তানা নেগারা থেকে ঘুরে আসি। বেশি দূর নয়, পায়ে হেঁটেই যাওয়া যাবে। আজ তো আর কোনো কাজ হবে না। সেটা আবার কি? আপনি একাই হোমওয়ার্ক করেননি, আমিও করেছি। ওটা মালয়েশিয়ার ন্যাশনাল প্যালেস। আগে কাজ শেষ করি, তারপর না হয় ঘোরার কথা ভাববো। বিকেলের পর তুমি আমার রুমে চলে এসো। এখানকার সব কন্ট্যাক্টসগুলোতে যোগাযোগ করতে হবে। ঠিক আছে ম্যাডাম, তাই হবে। আজ সকালে ব্রেকফাস্ট করেই বেরোবার জন্য তৈরি হয়ে পড়েছে আরবি। পিকু এসে বলল, একটু পরে বেরোবো ম্যাডাম, 10টার আগে দূতাবাসে লোকজন আসে না। আমি কাল কথা বলে জেনে নিয়েছি। তাছাড়া বাইরে খুব গরম, আপনি বাইরে অপেক্ষা করতে পারবেন না। পিকু, তুমি বুঝতে পারছো না আমার কতটা উৎকণ্ঠা হচ্ছে। আমি কিছুতেই আর অপেক্ষা করতে পারছি না। আরবির মুখের দিকে তাকিয়ে ম্লান হাসল পিকু। তারপর মাথা নিচু করে বলল, আপনি রুমেই থাকুন, বেরোনোর সময় আমি ডেকে নেব। কুয়ালালামপুরে ভারতীয় দূতাবাসটি কলকাতার সাবেকি চেহারার কোনো একটি বাড়ির মতো। সকাল 10টার মধ্যেই আরবি পৌঁছে গেল সেখানে। সঙ্গে রয়েছে পিকু। বেশ কিছুক্ষণ ধরে সামনে ওয়েটিং হলটায় বসে আছে ওরা। মিস্টার বর্ধন এখনও এসে পৌঁছননি। এই বর্ধন লোকটি আসলে পিকুর পরিচিত। ঠিক পরিচিত বললে যা বোঝায় তা নয়, তবে যোগাযোগ হয়েছিল এক সময়। তার সূত্র ধরেই আরবির এখানে আসা। পিকু খোঁজ নিয়ে এসে বলল, ওনারা আসতে 11টা বাজবে। বিদেশেও কি ভারতীয়রা ওদের নিজস্বতা বজায় রেখেছে? উনি জরুরি কোনো সরকারি কাজে বেরিয়েছেন। আর তো মাত্র 8 ঘন্টা, এত অধৈর্য হবেন না ম্যাডাম, দরকারটা তো আমাদেরই। ভারতীয় দূতাবাসের অফিসটি বেশ ফাঁকা ফাঁকা, বিশেষ একটা লোকজনের আসা যাওয়া নেই। আরবি বারবার হাত ঘড়িটার দিকে তাকাচ্ছে। ওদের সামনে দিয়ে একজন বেটে খাটো চেহারার লোক হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে গেল। মিনিট দুয়েকের মধ্যেই ডাক পড়ল ওদের। কেবিনে ঢুকে ওরা সেই বেটে খাটো চেহারার লোকটিকে দেখতে পেল। ওদের বসতে অনুরোধ করে ভদ্রলোক বললেন, আমি সত্যি খুব দুঃখিত আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে একটা জরুরি কাজ এসে পড়লো হঠাৎ।
আরভি শুধুই ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে হাসল। পিকু বলে উঠল, কোনো ব্যাপার না স্যার, অপেক্ষা করার অভ্যাস আমাদের আছে। বাই দ্য ওয়ে, আমি নিমেষ বর্ধন। আপনারা চা কফি কিছু নেবেন? আরভি কিছু বলার আগেই পিকু বলল, কফি বলুন স্যার। ভদ্রলোক একজন বেয়ারাকে ডেকে কফি নিয়ে আসতে বললেন। তারপর আরভির দিকে তাকিয়ে জানতে চাইলেন, এই কেসটায় আপনাদের কি কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে? আরভি ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে বলল, পার্সোনাল ইন্টারেস্ট নেই সেটা বললে হয়তো মিথ্যে কথা বলা হবে, তবে তার থেকেও বড় কথা হলো আমাদের দেশের একজন মান্যগণ্য ব্যক্তি এইভাবে বিদেশে গিয়ে মারা গেলেন, অথচ তার মৃত্যুটা একটা রহস্যই হয়ে রয়ে গেল। আমাদের সরকার তার জন্য কোনো পদক্ষেপও নিল না, আর বিশেষ করে তিনি যখন একটা সরকারি ডিল করতে এসেই খুনটা হলেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি সত্যিটা জানতে চাই। আপনাদের কে বলল যে উনি এখানে একটা কোনো সরকারি ডিল করাতে এসেছিলেন? ভারত সরকার কি আপনাদের সেরকম কিছু জানিয়েছে? কী যে বলেন স্যার, এই ধরনের সিক্রেট অ্যাসাসিনেশনের ক্ষেত্রে আজ অবধি কোনো দেশের সরকার সঠিক তথ্য দিয়েছে? আপনার সমস্যাটা আমরা বুঝি, তবে সরকারি আওতায় বাইরে গিয়ে একজন মানুষ হিসেবে আপনার সাহায্য চাইতেই এতদূর এসেছি আমরা। শুনেছি একজন আই উইটনেস আছে, তবে সে কে তা আমরা জানি না। একবার যদি কথা বলতে পারতাম। চুপ করে রইলেন মিস্টার বর্ধন। পিকু আবার বলল, স্যার আপনিও জানেন ব্যাপারটা একটা মামুলি খুন নয়, এর পেছনে আরো অনেক কিছু রয়েছে। তাই তো বলছি, এর মধ্যে ঢুকতে যাবেন না। না চাইতেও তো ঢুকে পড়েছি স্যার, তাই শেষটা দেখতেই হবে। এরপর বেশ কিছুটা সময় নিয়ে পিকু সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলল মিস্টার বর্ধনকে। বুঝলাম, কিন্তু আমি কিভাবে তোমাদের সাহায্য করব সেটা তো বুঝতে পারছি না। যে আই উইটনেসের ব্যাপারে আমরা জেনেছি, আপনি শুধু তার সঙ্গে একবার কথা বলার ব্যবস্থা করে দিন, আর কিচ্ছু চাই না আমরা। দেখো, তোমরা যার কথা বলছো সে ঠিক আই উইটনেস নয়, নিজের চোখে কিছুই দেখেনি সে। তবে যে গোপন ডিলটা হওয়ার কথা, সে ছিল তার ব্রোকার, কিন্তু তার যাবতীয় ডিটেলস ক্লাসিফাইড। আমি কিছুতেই তা দিতে পারবো না তোমাদের। আরভি মুখ নামিয়ে চুপ করে বসেছিল এতক্ষণ। মিস্টার বর্ধনের কথা শুনে বলল, স্যার আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা তো আনঅফিসিয়াল, কেউ জানতেও পারবে না। প্লিজ স্যার, আপনার সাহায্য ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। মিস্টার বর্ধন আর কথা বাড়ালেন। একটা কাগজে নাম, ঠিকানা আর যোগাযোগ লিখে দিলেন। ওদের সামনে বসিয়ে নিজে একটা ফোন করলেন। তারপর আরভিকে বললেন, ওকে, কাল দুপুর 12টায় পৌঁছে যেও। আর মনে রেখো, আমাদের যে আজকের মিটিংটার ব্যাপারে জানাজানি হলে আমার মৃত্যুর কারণটা তোমরাই হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? কফিতে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়িয়ে আরভি বলল, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমাদের ওপর বিশ্বাস রাখুন। বেরিয়ে যাওয়ার সময় পিকু বলল, দরকার হলে আবার আসবো স্যার। মিস্টার বর্ধন হাসলেন ওদের দিকে তাকিয়ে। নভেম্বর 2018, মাদুরাই। সকাল থেকেই আজ মাদুরাই শহর প্রস্তুত হচ্ছে দেশের ইতিহাসে দাগ কাটার জন্য। অন্যান্য দিনের ব্যস্ততা আজ সাধারণ মানুষের মধ্যে নেই। অলস সকালেও রয়েছে এক অন্য ধরনের হুড়োহুড়ি। কাজের জন্য নয়, র্যালিতে যোগদানের জন্য। দুপুর 12টায় র্যালিতে যোগদানের আগে প্রস্তুতি চলছে সাধারণ মানুষের ঘরে ঘরে। দীর্ঘদিন ধরে দেশের সবকটি প্রধান শহরে ঘুরে ঘুরে যে নদী বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছিল প্রফেসর অদৃশ সেন, আজ তার শেষ দিন। প্রায় প্রতিটি শহরেই বিপুল পরিমাণ সাধারণ মানুষের সমর্থন পেয়েছেন প্রফেসর সেনের এই জন আন্দোলন। ইতিমধ্যেই দেশের রাজনীতিতে এই আন্দোলন এক অন্য মাত্রা যোগ করেছে। গত মাসে প্রফেসর অদৃশ সেন হায়দ্রাবাদের র্যালিতে শেষ ঘোষণা করেছেন পৃথক এক রাজনৈতিক দলের নাম, ভারত সেবক পার্টি। তিনি এও জানিয়েছেন তার দল আগামী লোকসভা নির্বাচনে সারা দেশে নির্বাচনী লড়াই লড়বে, তাও নিজের জোরে। ভারত সেবক পার্টির একটি এজেন্ডাও তিনি পেশ করেছেন সেই সভায়। সেখানে তিনি পরিষ্কার জানিয়েছেন অন্য কোনো রাজনৈতিক দলের নেতা তার এই নতুন দলে যোগ দিতে পারবেন না। একমাত্র শিক্ষিত যুবক যুবতীরাই হবে এই দলের সদস্য, যারা এই দেশের ভবিষ্যৎ।
তিনি দেশবাসীকে এক নতুন ভারত গড়ে তোলার স্বপ্ন দেখাতে শুরু করেছেন ইতিমধ্যেই। দেশের বিভিন্ন প্রান্তে কলেজ পড়ুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি অফিসাররাও দলে দলে সদস্যপদ গ্রহণ করেছেন। দেশের সবচেয়ে বড় কর্পোরেট সংস্থাগুলি আগে থেকেই রাজি ছিল প্রফেসর সেনের ক্যাম্পেইনকে স্পন্সর করার জন্য। মিডিয়াও শুরু থেকেই তার সঙ্গে ছিল। একে একে সেলিব্রিটিরাও নিঃশর্তে তার প্রচারে এগিয়ে আসছেন। এক কথায় ভারতবর্ষের ইতিহাস সাক্ষী হতে চলেছে এক নতুন সামাজিক রাজনৈতিক অভ্যুত্থানের। মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত। আজকের র্যালিতে লক্ষাধিক মানুষের জনসমাগম দেখে মিডিয়ার লোকেদেরও চক্ষু চড়ক গাছ, যেন সারা শহর আজ হাঁটবে প্রফেসরের সঙ্গে পায়ে পা মিলিয়ে। র্যালির শেষে আজ কিছু বিশেষ ঘোষণার কথা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রফেসর সেন। শহর জুড়ে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে আজ। কাল রাতেই মাদুরায় এসে পৌঁছেছেন প্রফেসর অদৃশ সেন, সেই সঙ্গে তার সম্পূর্ণ PR টিমও। সকালে নিজের ছোট হোটেলের সামনে লনে দাঁড়িয়ে তিনি বুঝে গিয়েছিলেন আজ কি হতে চলেছে। সকালবেলাতেই নিজের ব্যক্তিগত সিকিউরিটিকে ডেকে বলেছেন, শোনো, কোনো সাধারণ মানুষকে আজ আমার কাছাকাছি হাঁটতে বাধা দিও না। আজ আমি সকলের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে চাই। সিকিউরিটির লোকটা তার এই প্রিয় মানুষটির জীবন বাঁচাতে সদা তৎপর। সে চায় না প্রফেসরের গায়ে কোনো আগুনের আঁচ লাগুক। চিন্তিত মুখে সে বলেছিল, কিন্তু স্যার, এত লোক, সিকিউরিটি আলগা হলে আমরা যে কন্ট্রোল করতে পারবো না। আপনার কিছু একটা হয়ে গেলে। আমি মানুষের ভালোর জন্যই কাজ করি, তাই আমার কিচ্ছু হবে না। তুমি মিথ্যাই চিন্তা করো এত। আমাদের এক প্রাক্তন প্রধানমন্ত্রীও খুব ভালো মানুষ ছিলেন। এই দক্ষিণেই তার পরিণতি হয়েছিল ভয়াবহ। আমি অত বড় মাপের মানুষ নই, আর তুমি আর তোমার টিম তো আশেপাশেই থাকবে। চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। র্যালি প্রায় শেষ হতে চলল। বিকেল 4টে পর্যন্ত সূর্যের আলোয় প্রফেসরকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মাদুরা কলেজের গ্রাউন্ডে বিশাল খালি জায়গায় সম্পূর্ণ মাদুরাই শহরটাই যেন এসে উপস্থিত হয়েছে। মঞ্চে একটি চেয়ারে বসে রয়েছেন প্রফেসর অদৃশ সেন। ঠিক তার পিছনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি অফিসারের সঙ্গে খুব আস্তে আস্তে কথা বলছেন। এরপর একে একে স্থানীয় যুবক যুবতীরা প্রফেসরের হাতে তুলে দিল ফুলের তোড়া। আস্তে আস্তে দিনের আলো কমে আসছে। প্রফেসর সেন উঠে দাঁড়ালেন উপস্থিত জনতার উদ্দেশ্যে কিছু বলার জন্য। অন্যান্য শহরের তুলনায় মাদুরাইয়ের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে বেশ শান্ত। সকলকে অভিনন্দন জানিয়ে প্রফেসর শুরু করলেন তার দীর্ঘ বক্তৃতা। সময় যত পার হচ্ছে উপস্থিত মানুষের শান্ত প্রতিক্রিয়া ক্রমশ পরিণত হচ্ছে উত্তেজিত হাততালিতে। কিছু সময় পরপরই হাততালি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বক্তৃতায় উঠে এসেছে নদী হিসেবে নর্মদার গুরুত্ব থেকে শুরু করে দক্ষিণ ভারতে তামিল পূর্ণবাসন। আবার উঠে এসেছে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ থেকে শুরু করে দুই দেশের পারস্পরিক যাতায়াতের পথ সুগম করা। এই সমস্ত কিছুই। প্রায় 1 ঘন্টা কেটে গেছে। তৃষ্ণার্ত প্রফেসর সামনের টেবিলের উপর রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেললেন। পুনরায় উদ্যত হলেন বলার জন্য। হঠাৎ প্রচণ্ড জোরে একটা ধাক্কা অনুভব করলেন তার বুকের ডান দিকে, কাঁধের কাছটায়। হাত থেকে পড়ে গেল মাউথপিস। পিছনে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি অফিসার তটস্থ হয়ে এগিয়ে এলো। প্রচণ্ড যন্ত্রণায় কেঁপে উঠল প্রফেসরের শরীরটা। দাঁড়িয়ে থাকতে পারলেন না। রক্তে ভেজা বুকের ডান দিকটা চেপে ধরেই মঞ্চে লুটিয়ে পড়লেন প্রফেসর। নিচে বসে পড়ে তার মাথাটা নিজের কোলে তুলে নিল সেই সিকিউরিটি অফিসার। প্রফেসর তার হাতটা চেপে ধরল নিজের হাতে শক্ত করে। নভেম্বর 2018, কলকাতা। এই নিয়ে টানা 3 বার বেজে চলেছে আরভির মোবাইল ফোনটা। রিংটোনের শব্দটাও কান অবধি পৌঁছচ্ছে তার। তবে কিছুতেই ঘুম থেকে উঠে ফোনটা ধরতে পারছে না সে। খুব চেষ্টা করছে, তবু পেরে উঠছে না। এই ধরনের সমস্যা আগেও বেশ কয়েকবার হয়েছে আরবির সঙ্গে। বিশেষ করে কলকাতায় নিজের ফ্ল্যাটে নিজের পরিচিত বিছানাতেই তার এই সমস্যাটা হচ্ছে ইদানিং। ডাক্তার তার এই সমস্যার এক অদ্ভুত কারণ বলেছেন। এটা নাকি এক ধরনের সাইকো নিউরো সমস্যা। জীবিকা এবং তার সঙ্গে ঘটে চলা বিভিন্ন ঘটনার কারণে আরভিকে সর্বদা সচেতন থাকতে হয়। আর সেই কারণে
তার নার্ভাস সিস্টেম ক্লান্ত হয়ে পড়ে। সাধারণত সে যখন তার পরিচিত বিছানাতে নিশ্চিন্তে ঘুমোয় তখন তার নার্ভাস সিস্টেম রিল্যাক্স মোডে চলে যায়। তখন পুনরায় অ্যাক্টিভ হতে বেশ কিছুটা সময় নেয়। এক অদ্ভুত অসুখ তার। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছেন, আর সেটাই এই মুহূর্তে সবচেয়ে দুর্লভ। গতকাল রাতে দিল্লি থেকে ফিরেছে আরভি। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন প্রফেসর অদৃশ সেন। এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন তিনি। মাদুরাইয়ের র্যালির শেষের জনসভায় সেদিন যে গুলিটা তার নামে লেখা ছিল সেটি বুকের বদলে ডান দিকের কাঁধ ছুঁয়ে চলে গেছে। রক্তাক্ত শরীরটা তার নিজস্ব সিকিউরিটিরা স্থানীয় পুলিশের সহযোগিতায় নিয়ে যায় মাদুরাই স্টেট হসপিটালে। প্রাথমিক চিকিৎসার পর প্রফেসরকে উড়িয়ে নিয়ে আসা হয় দিল্লিতে। কোনো ঝুঁকি নেওয়া হয়নি এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত মানুষটিকে নিয়ে। খবর পেয়ে সেদিন রাতেই আরভি চলে গিয়েছিল দিল্লি। সেখানে বাবার কাছেই কয়েকটা দিন কাটিয়ে গতকাল ফিরে এসেছে। এখন সুস্থ আছেন প্রফেসর। হঠাৎ হুড়মুড় করে নিজের বিছানাতে উঠে বসল আরভি। হৃৎপিণ্ডটা যেন ফেটে বেরিয়ে আসবে, এত জোরে শব্দ করে লাফাচ্ছে সেটা। এতক্ষণ কেউ যেন তাকে জলের নিচে চুলের মুঠি ধরে ডুবিয়ে রেখেছিল। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছিল। খেয়াল হলো মোবাইল ফোনটা এখনো বেজে চলেছে। একটা জোরে শ্বাস নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখল আরভি। অপরিচিত নাম্বার দেখে মনে হলো কলকাতা সার্কেলের নয়। কিছুটা দ্বিধা নিয়ে এই ফোনটা ধরল সে। আস্তে করে মার্জিতভাবে বলল, হ্যালো। উল্টো পাশে পুরুষ কণ্ঠ। সেই কণ্ঠস্বর শুনে আরভির হৃৎস্পন্দন যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। এই কণ্ঠস্বর যেন তার বহুদিনের পরিচিত। কয়েক যুগ যেন সে অপেক্ষা করেছে এই কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু এ কী করে সম্ভব? নিজের অগোচরেই নিজেকে প্রশ্ন করল আরভি। সেই পুরুষ কণ্ঠ বলল, হ্যালো আরোহী। খুব ক্লান্ত মনে হলো সেই কণ্ঠস্বর। কোনো উত্তর দিতে পারছে না আরভি। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে আসছে প্রচণ্ড তৃষ্ণায়। পুরুষ কণ্ঠ আবার বলল, হ্যালো আরোহী, তুমি আছো? মুহূর্তে সম্বিত ফিরে পেল আরভি। সহজ করে জানতে চাইল, আপনি কে বলছেন? সামান্যই কথা হলো ফোনে। ফোনটা রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল আরভি। নিজের অজান্তেই পৌঁছে গেল অতীতে। আজকের এই ঘটনা কিছুতেই মেলাতে পারছে না সে। নিজেকেই প্রশ্ন করল, আমি কি স্বপ্ন দেখছি? বিছানার পাশে বেডসাইড টেবিলে রাখা জলের গ্লাসটা তুলে নিয়ে জল খেল কিছুটা। এই মুহূর্তে তার মনে এলো পিকুর কথা। মনে হলো একমাত্র পিকুকেই এই ঘটনার কথা সে জানাতে পারে। এই মুহূর্তে পিকুই তার জীবনে ঘটে চলা সমস্ত কিছুর সাক্ষী। মোবাইল ফোনটা তুলে নিয়ে পিকুর নাম্বার ডায়াল করল আরভি। গুড মর্নিং ম্যাডাম। কি সৌভাগ্য আমার, সকাল সকাল আমাকে স্মরণ করলেন যে। কোনো কথা বলল না আরভি। কোনো সমস্যার আগাম ইঙ্গিত পেল পিকু। এবার শান্তভাবে জানতে চাইল, কি হয়েছে? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে সেটা তো বলবেন। আজ সকালে কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল। আমাকে আজই দেখা করতে বলল দুপুর 12টায়। আমাদের জীবনের ঘটে চলা সমস্ত রহস্যময় ঘটনার উত্তর আজই আমরা পেয়ে যাব বোধহয়। আমি আসছি এখনই। একা কোথাও বের হবেন না আপনি। কিন্তু আমায় যে এখন বেরোতেই হবে, না হলে আমি সময় পৌঁছতে পারবো না। তাছাড়া আমাকে ওখানে একাই যেতে হবে। ঠিক আছে, অন্তত ঠিকানাটা আমায় মেসেজ করে দিন। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কে করেছিল ম্যাডাম? সৃজিত। একই দিন সকাল, দিল্লি। আজ বেশ সকালে ঘুম ভেঙে গেছে প্রফেসর অদৃশ সেনের। বেসরকারি হাসপাতালের এই কেবিনটা তার কাছে অসহ্য হয়ে উঠেছে। রাতে তার একটুও ঘুম আসে না। মাদুরাই থেকে এখানে আসার পর থেকে প্রায় প্রতিদিন রাতেই ডাক্তাররা তাকে স্লিপিং পিল দিয়েছেন। পরদিন সকালে তার একটা রেশ থেকে যাচ্ছে প্রফেসরের শরীরে। ফলে অনেক বেলা পর্যন্ত বিছানা ছাড়তেন না তিনি, জেগেই শুয়ে থাকতেন। তবে আজ যেন সেটা অনুভব করছেন না প্রফেসর। ঘুম ভাঙতেই আরভির কথা মনে এলো। যদিও গতকাল পর্যন্ত সে প্রফেসরের কাছেই ছিল। ইদানিং মাদুরাইতে তার উপর হামলার পর থেকে কেমন যেন একটা ভয় কাজ করছে। আরভিকেও সে কথা তিনি জানিয়েছেন। তাকে আরও বেশি করে কাছে পাবার জন্য আকুতি জানিয়েছেন মেয়ের কাছে। আরভিও যেন প্রফেসরের এই অদ্ভুত আচরণে কিছুটা অবাক হয়েছে। তবে বাবার প্রতি সে বরাবরই দুর্বল।
তাই কথা দিয়েছে এবার থেকে সে প্রফেসরের পাশে পাশেই থাকবে। কলকাতার চাকরিটা ছেড়ে দিয়ে প্রফেসরের আদর্শের জন্য লড়বে পায়ে পা মিলিয়ে। হাসপাতালের বিছানা থেকে উঠে নিজের মোবাইল ফোনটা হাতে নিলেন প্রফেসর অদৃশ্যেন। আরভির নাম্বারটা ডায়াল করলেন। প্রথমবারে ব্যস্ত পেলেন নাম্বারটা। কিছুক্ষণ অপেক্ষা করে আবার ডায়াল করলেন। বেশ কয়েকবার রিং হবার পর ফোনটা ধরল আরভি। তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ বলো বাবা। এমনি ফোনটা করলাম, বিশেষ কিছুই নয় রে, তোর কথা মনে পড়ছিল তাই। তুমি কেন এমন করছো বলো তো? প্রফেসর অদৃশ্যেন তো কখনো এমন ছিলেন না। প্রফেসর হেসে বললেন, আসলে বয়স হচ্ছে তো, তাই বোধ হয়। আচ্ছা শোন, আজ আমায় এখান থেকে ডিসচার্জ করে দিচ্ছে। কাল রাতেই ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। বাহ, গুড নিউজ। বলছি, আমি তোমাকে বিকেলের দিকে একটু ফোন করি, একটা খুব জরুরি মিটিং রয়েছে, এখনই না গেলে দেরি হয়ে যাবে বাবা। আরভির কণ্ঠস্বরে এক অদ্ভুত উদ্বিগ্নতা টের পেলেন প্রফেসর। নিজের মনেই হাসলেন তিনি। তারপর বললেন, আমি এখান থেকে গিয়ে গেস্ট হাউসে উঠব, তুই কালকেই চলে আয়। আমি তোমায় বিকেলে জানাচ্ছি, আরো অনেক ব্যাপারে জরুরি কথা আছে। এখন রাখছি, সাবধানে থেকো। ফোনটা রেখে দিল আরভি। দুপুর 12টার মধ্যেই লাঞ্চ সেরে হাসপাতাল ছাড়ার জন্য প্রস্তুত প্রফেসর সেন। এখন তার প্রচুর কাজ। এমনিতেই কয়েকটা দিন নষ্ট হয়ে গেল। তার দল সারা ভারতবর্ষের নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করতে চলেছে। তার নদী বাঁচাও র্যালির সারা দেশব্যাপী সফলতা নির্বাচনে তাদের বেশ সাহায্য করবে। তার উপরে প্রফেসরের নির্ভেজাল ভাবমূর্তি আর অন্য কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়াটা একটা অ্যাডভান্টেজ। যখন সব কিছু ঠিকঠাক চলছে, ঠিক তখনই এই দুর্ঘটনা। হাসপাতাল থেকে ফিরেই তাকে আবার কাজে লেগে পড়তে হবে। মে আই কাম ইন প্রফেসর? কেবিনের দরজার বাইরে থেকে গম্ভীর পুরুষকণ্ঠ শোনা গেল। লাঞ্চের পর প্রফেসরের একটু তন্দ্রা ভাব এসেছিল। বিছানায় উঠে বসে সম্মতি জানিয়ে উত্তর দিলেন, ইয়েস প্লিজ কাম ইন। ভিতরে ঢুকে এলো এক যুবক, লম্বা ছিপছিপে। পকেট থেকে নিজের আইডেন্টিটি কার্ড বার করে দেখিয়ে হিন্দিতে বলল, আমি দলজিৎ সিং, সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এসেছি। এখন থেকে আপনার সিকিউরিটির যাবতীয় দায়িত্ব আমার আর আমার টিমের। প্রফেসর একটু অবাক হলেন। জানতে চাইলেন, কে? আমার ব্যক্তিগত সিকিউরিটিরা সব কোথায় গেল? তারা গেস্ট হাউসে রয়েছে। এখন আমরা আপনাকে গেস্ট হাউসে নিয়ে যাব। আপনি রেডি তো? ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দাও। দলজিৎ পিছন ফিরে বাইরে যাওয়ার সময় বলল, আমি বাইরে অপেক্ষা করছি, আপনার হয়ে গেলে জানাবেন। সাদা রঙের স্করপিও গাড়িটা বেশ দ্রুত এগিয়ে চলেছে দিল্লির রাজপথ দিয়ে। দিনের এই সময় দিল্লির রাস্তাঘাট এতটা ফাঁকা হবার কথা নয়। মাঝের সিটে প্রফেসরের পাশে বসে রয়েছে দুজন সন্ডা মার্কা লোক। সামনে ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছে দলজিৎ। কেউ কোনো কথা বলছে না। অদ্ভুত একটি পরিবেশ গাড়ির ভিতরে। গাড়ির কালো কাঁচটাও তোলা, বাইরে দেখা যাচ্ছে না। প্রফেসরের কেমন যেন একটা সন্দেহ হলো। তিনি দলজিৎকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার সিং, আমরা কোথায় যাচ্ছি? দলজিৎ সিং পিছন ফিরে তাকালেন। তার দৃষ্টিতে একটা অদ্ভুত রহস্যময় কৌতুক, যেন প্রফেসর তাকে কোনো মজার প্রশ্ন করেছে। বিরক্ত হয়ে প্রফেসর আবার জিজ্ঞেস করলেন, মিস্টার দলজিৎ সিং, আমরা কোথায় যাচ্ছি? আপনার পরিচয়টা একটু খোলসা করে বলুন তো। আপনাকে আমাদের সেফ কাস্টাডিতে নিয়ে যাবার আদেশ রয়েছে প্রফেসর। আমরা সেখানেই যাচ্ছি। ওখানে আপনার আসল পরিচয়টা জানার চেষ্টা করব আমরা। আপনার এক বন্ধু আজই এসে পৌঁছবে সেখানে। আমরা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টারনাল সিকিউরিটি টিম। হঠাৎ একেবারে চুপ করে গেলেন প্রফেসর। কেমন যেন একটা বিষণ্ণতা পেয়ে বসল তাকে। দলজিতের মোবাইল ফোনটা বেজে উঠল তীক্ষ্ণ শব্দ করে। উপাস থেকে কেউ একজন তাড়াহুড়ো করে কিছু জানতে চাইল। উত্তরে না চেয়েও দলজিৎ ইংরেজিতে জানালো, উই হ্যাভ হিম স্যার। তারপর আবার কিছু একটা শুনে হিন্দিতে বলল, একেবারে না, আমাদের এজেন্ট রয়েছে। প্রফেসর যে হাসপাতাল থেকে বাইরে আসেননি সেটাই জানবে সবাই। ফোনটা রেখে দলজিৎ ড্রাইভারকে বলল, নয়ডা বাইপাস ধরে নাও।
একই দিন দুপুরে কলকাতা। পার্ক সার্কাস এলাকার এই বস্তি অঞ্চলটার রাস্তাঘাট ঠিকঠাক মতন চেনাটা যে কোনো কলকাতাবাসীর পক্ষেও বেশ দুষ্কর। এমনিতে আরভি কলকাতার রাস্তাঘাট বেশ ভালোই চেনে, তবে এই অঞ্চলটা সম্পর্কে সে একেবারেই সড়গড় নয়। বস্তির সরু রাস্তাটার দুপাশে ঘিঞ্জি ছোট ছোট ঘরগুলিতে ঠিক মতন আলো পর্যন্ত ঢোকে না। জল কাদা আর জঞ্জালের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই গা গুলিয়ে উঠছে আরবির। আশেপাশের ট্যানারি থেকে কাঁচা চামড়া শুকোনোর গন্ধ সেই অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে আরও কয়েক গুণ। সকালে টেলিফোনে যিনি নিজেকে সৃজিত বলে পরিচয় দিয়েছিলেন, তিনি এই জায়গাটাতেই আসতে বলেছিলেন আরভিকে। আরভি একবার নিজের হাত ঘড়িটার দিকে তাকালো। 12:05। সামনের ভাঙাচোরা বাড়িটা এই বস্তির অন্যান্য ঘরগুলির চেয়ে কিছুটা হলেও আলাদা। বেশ পুরনো তবে বড়সড় পাকা বাড়ি, সামনে একটু খোলা জায়গাও আছে। আরভি বাড়িটার সামনে এসে দাঁড়ালো। দুদিক দিয়ে বস্তির দুটো রাস্তা এসে বাড়িটার সামনে মিলেছে। লুকিয়ে থাকার জন্য এক আদর্শ হাইডিং প্লেস হতে পারে এই জায়গাটা। আরভি কয়েক মুহূর্ত এইসব ভাবছিল বাড়িটার সামনে দাঁড়িয়ে। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠস্বর তার পিছন থেকে বলে উঠল, ভেতরে চলো, এদিক ওদিক তাকিও না। এই পুরুষ কণ্ঠ আরভির বহুদিনের চেনা। বারবার পিছন ঘুরে তাকিয়ে তাকে দেখতে ইচ্ছা করছিল আরভির। যদিও নিজেকে সংযত রেখে আস্তে আস্তে বাড়িটার ভেতরে ঢুকল সে। লোকটা তার পাশে পাশেই হাঁটছিল। আর চোখে আরবি দেখল তার মাথায় একটা টুপি পরা, মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। এখন তার নজর পড়ল তার তীক্ষ্ণ নাকটার দিকে। এখন সে নিশ্চিত সৃজিত বেঁচে আছে। উৎকণ্ঠায় নিজের হৃদস্পন্দন সে নিজেই শুনতে পাচ্ছে। তার মনে যে কত প্রশ্ন ঘোরাফেরা করছে তা সে নিজেই জানে না। বাড়িটার ভেতরে ঢুকে একটা ঘরে এলো ওরা দুজন। বাড়িটার মতোই বেশ জীর্ণ দশা ঘরটার। দুটো জানলার মধ্যে একটা খোলা, তার পাশেই রয়েছে একটি টেবিল আর 3টি চেয়ার। দেখে বেশ বোঝা যায় এখানে মাঝে মধ্যে এই ধরনের গোপন মিটিং হয়, তবে 3 জনের বেশি লোক বসার সুবিধে নেই। সৃজিত সেই দিকে দেখিয়ে বলল, বসো। আরভি কোনো কথা না বলেই একটি চেয়ার দখল করে বসল। এই পরিস্থিতিতে কি বলা উচিত তা সে বুঝতে পারছিল না। নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতেও বেশ ভালো করে জানে আরবি, তাই ভিতরের উৎকণ্ঠা কোনো মতেই প্রকাশ করতে রাজি নয় সে। সৃজিত এসে বসল তার সামনে, মাথার টুপিটা খুলে রাখল সামনের টেবিলে। আরভি তার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ক্লান্তি তার ছাপ ফেলেছে সারা মুখে। কিছু একটা বলতে যাচ্ছিল সৃজিত। আরভি বলে উঠল, এইসবের মানেটা কি মিস্টার সৃজিত ব্যানার্জি? প্রচ্ছন্ন এক অভিমানবোধ ফুটে উঠল তার গলায়। সৃজিত তার উত্তর না দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে আমাকে বাঁচাও আরবি, আমার খুব বিপদ। ওরা আমাকে আর বাঁচতে দেবে না। কি বলতে চাইছো তুমি? কারা তোমায় মেরে ফেলবে? সৃজিত চুপ করে রইল কয়েক মুহূর্ত। আরভি আবার বলল, আমায় সম্পূর্ণটা খুলে বলো, না হলে আমি কিভাবে তোমায় সাহায্য করব? তুমি এতদিন কোথায় ছিলে? আর তোমার মৃত্যু সাজানো গল্পটা কেনই বা ফেলেছিলে তুমি? সব বলছি, সবটাই জানাচ্ছি। তোমায় না বলে আর উপায় নেই আমার। প্রথমে নিজের পকেট থেকে একটা কার্ড বের করে আরভির হাতে দিল সৃজিত। সেটা হাতে নিয়ে দেখল আরভি, এবং প্রায় সঙ্গে সঙ্গেই তার মুখের অভিব্যক্তির আমূল পরিবর্তন হয়ে গেল। অবাক বিস্ময়ে সৃজিতের মুখের দিকে তাকিয়ে সে বলল, তার মানে আমি যে সৃজিতকে চিনি সেটা তোমার আসল পরিচয় নয়? রাজস্থানের পালিতে তখন সবেমাত্র ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের কাজ শুরু হয়েছে। ভারত সরকারের তরফ থেকে সেই প্রজেক্ট মনিটরিংয়ের ভার তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ওপর বর্তায়। এজেন্সির তরফে আমি ছিলাম মনিটরিং অফিসার। প্রজেক্টের কাজ পেয়েছিল স্টার সলিউশন নামের কোম্পানি। এটা তো তুমি নিশ্চয়ই জানো। তারপর কি হলো? তো প্রথম দিকে স্টার সলিউশন মালিকের পক্ষের সঙ্গে সরাসরি আমাদের কথা হয়নি। সেই ব্যাপারে ওরা একটা আড়াল রেখেছিল। এরপর প্রজেক্ট যত এগিয়েছে আমি আস্তে আস্তে আন্দাজ করতে পেরেছি এই প্রজেক্টের বিপুল পরিমাণ বাজেটের পেছনে এক অন্য খেলা চলছিল। তারপর হঠাৎ
একদিন স্টার সলিউশনের মালিক পক্ষ গোপনে যোগাযোগ করলেন আমার সঙ্গে। এই প্রজেক্টে তাদের সঙ্গে মিলে কাজ করার অফার দিলেন আমায়। বিনিময়ে যে পরিমাণ অর্থ আমাকে দেবার প্রস্তাব তারা দিয়েছিলেন তা যে কোনো মানুষের মাথা ঘুরিয়ে দিতে পারে। আমিও রাজি হয়েছিলাম তাদের প্রস্তাবে। তবে তখন নিজের এই পরিণতির কথা কোনোভাবেই আন্দাজ করতে পারিনি। আরভি একবার বাঁকা চোখে তাকালো, মুখে কিছুই বলল না। তার দৃষ্টিতে তখন যেন কয়েক হাজার প্রশ্ন। তুমি জানতে চাও না এরপর আমার সঙ্গে কি হলো? এরপরের ঘটনাগুলো না হয় আমি বলি। আরভি এবং সৃজিত দুজনেই ঘরের দরজার দিকে তাকালো। সৃজিত নিজের পিস্তলটা হাতে নিয়ে সেদিকেই তাক করল। ঘরে ঢুকে এলো পিকু। আরভি হাত তুলে সৃজিতকে থামিয়ে বলল, আমি ওকে এখানে আসতে বলেছি। ঘরে ঢুকে এসে তৃতীয় চেয়ারটা টেনে নিয়ে বসল পিকু। স্বভাবসিদ্ধ হাসি মুখে বলল, সেই প্রস্তাবে রাজি হয়ে সৃজিত ব্যানার্জি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিবর্তে কাজ করা শুরু করলেন স্টার সলিউশনের হয়ে, অনেকটা ডাবল এজেন্টের মতো। এই প্রজেক্টের মনিটরিং ইনচার্জ হওয়ায় সৃজিত খুব সহজেই বালির প্রজেক্ট সাইট থেকে ব্লু প্রিন্টের কপি চুরি করে নিতে পারলেন। তবে তিনি জানতেন না কেন তা চুরি করতে চাইছে স্টার সলিউশনের মালিক পক্ষ। এরপর সৃজিত পরিকল্পনা অনুযায়ী গা ঢাকা দিলেন। এদিকে সৃজিতের কভার ছিল কলকাতার সংবাদ সংস্থায় সাংবাদিক হিসেবে কাজ করা। স্টার সলিউশনের মালিকপক্ষ নিজেদের ক্ষমতা ব্যবহার করে সংবাদ সংস্থাকে ম্যানিপুলেট করলেন। সংবাদ সংস্থা স্টার সলিউশনের নির্দেশ মতন সৃজিতকে জুড়ে দিল ওয়াটার স্কারসিটি কেসের সঙ্গে। এর পেছনে অবশ্য বড় অঙ্কের টাকার খেলা ছিল। সেই সংবাদ সংস্থার হয়ে সম্পূর্ণ দক্ষিণ ভারত ঘুরে আসলো সৃজিত, তবে এক বিশেষ কারণে। এই ঘটনা তো আপনার জানা, তাই তো ম্যাডাম? কিন্তু তুমি এত সব জানলে কি করে? সেসব না হয় পরে আলোচনা করা যাবে। সৃজিত উত্তেজিত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। পিকু তাকে থামিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আগে রহস্যের সমাধান করা যাক, তারপর না হয় ভাব ভালোবাসার কথা। পিকুকে এরকম কঠিনভাবে কথা বলতে কখনো দেখেনি আরবি। পিকু বলে চলল, দক্ষিণ ভারত থেকে ফেরার পরই একটা নাটক মঞ্চস্থ করা হলো সৃজিতকে নিয়ে। সেই নাটকে সৃজিতকেই মেরে ফেলা হলো, তবে এমনভাবে তার লাশকে বিকৃত করে দেওয়া হলো যাতে কেউ তাকে চিনতে না পারে। শুধুই সৃজিতের জামা কাপড় এবং সরঞ্জাম দিয়ে দেওয়া হলো তার সঙ্গে। তারপর আপনি তার লাশ শনাক্ত করলেন। বেশ মজার ব্যাপার। দাঁত বের করে হাসল পিকু। আরভি তাকালো সৃজিতের দিকে, কি বলবে বুঝতে পারল না। পিকু বলে চলল, এরপর শুরু হলো একের পর এক ক্রাইম। ভারতীয় মিলিটারির এলিট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত সৃজিত ব্যানার্জির পক্ষে সেই কাজ ছিল জলভাত। স্টার সলিউশনের মালিক পক্ষ তা বিলক্ষণ জানতেন। একের পর এক নকল পরিচয়ে সৃজিত পৌঁছে গেলেন আমেরিকার হোটেলে, লন্ডনের ক্যাফেতে, উটির বিলাসবহুল ট্রেনের কম্পার্টমেন্টে, পালির প্রজেক্ট সাইটে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। পিকু থামল। আরভি তখনও কৌতূহলের দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে পিকুর দিকে। পিকু চুপ করে যাওয়াতে সে বলল, কিন্তু তুমি এত সব জানলে কি করে? এই ঘটনাগুলো তো তুমি আমাকে আগেও বলেছ। একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না, স্টার সলিউশনের সঙ্গে আমার কি যোগাযোগ? সেখানে আমার নামটা এলো কি করে? দু চোখে প্রশ্নের দৃষ্টি নিয়ে আরভি তাকালো সৃজিতের দিকে। কেমন যেন অপ্রকৃতিস্থ লাগছে সৃজিতকে। কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকার পর সৃজিত টেবিলের নিচে রাখা হাতটা উপরে তুলল। পিকু দেখল সেই হাতে ধরা রয়েছে একটি পিস্তল। আরভি এক ঝটকায় পিকুকে পাশের দিকে ঠেলে দিয়ে নিজের চেয়ার থেকে পড়ে গেল মাটিতে। প্রায় সঙ্গে সঙ্গেই 5-6 রাউন্ড গুলির শব্দ শোনা গেল। সৃজিতের শরীরটা সেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকে এলো কয়েকজন। তাদের শরীর কালো পোশাকে ঢাকা, হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মেঝেতে শুয়ে পড়ে সেই দিকে বিমূঢ় হয়ে চেয়ে রইল আরভি। পিকু বলল, ওরা আমার সঙ্গে এসেছে। পরের দিন সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি, নয়ডা। ঘরটার ভিতরে কেমন যেন একটা থমথমে ভাব। একটা টেবিলকে কেন্দ্র করে বেশ কয়েকটি চেয়ার রাখা রয়েছে। তারই একটিতে বসে আছেন প্রফেসর অদৃশ্যেন। পিছনে দুদিকে দাঁড়িয়ে তার 2 অপহরণকারী। টেবিলের উপরে একটা ক্যামেরা সেট করে রাখা রয়েছে রেকর্ডিং করার জন্য।
এতক্ষণে প্রফেসর ভালো মতন বুঝে গেছেন যে তিনি কাদের পাল্লায় পড়েছেন। চুপচাপ বসে কিছু ভাবছেন তিনি। বারবার নিজেকেই প্রশ্ন করছেন, তার ডার্ক হর্স কি সঠিক চালটা দিতে পারবে নাকি। দরজার বাইরে আওয়াজ টের পেলেন, কারা যেন আসছে। কয়েক মুহূর্ত পরেই দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো ওরা। দেখে আশ্বস্ত হলেন প্রফেসর। দরজা খুলে প্রথমেই ভিতরে এলো পিকু, সঙ্গে আরও দুজন। পিকু সামনে থেকে সরে যেতেই তার পিছনে দেখা গেল আরোভীকে। ঘরের ভিতরে ঢুকতে ঢুকতেই অদ্ভুত দৃষ্টিতে প্রফেসরের দিকে তাকালো সে। অবাক হওয়ার চেয়ে সেই দৃষ্টিতে বিরক্তির পরিমাণ ছিল বেশি। পিকু আরোভীকে উদ্দেশ্য করে বলল, ভেতরে আসুন ম্যাডাম। প্রফেসর সেনের ট্রায়ালের জন্য আজ আমরা সম্পূর্ণ ব্যাপারটা রেকর্ডিং করে নেব। আপনার এখানে থাকাটা জরুরি, যাতে পরবর্তীকালে পক্ষপাতের অভিযোগ না ওঠে। আরোভী আর চোখে তাকালো পিকুর দিকে। পিকু সেই দৃষ্টির প্রত্যুত্তরে আবার বলল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে এই কেসের চিফ ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে এটা আমার কর্তব্য। একটি চেয়ার টেনে নিয়ে বসল পিকু। আরোভীকেও বসতে ইঙ্গিত করল আরেকটি চেয়ারে। রেকর্ডিংয়ের জন্য ক্যামেরা চালু করে দেওয়া হলো। পিকু প্রফেসরের দিকে তাকিয়ে বলল, আপনাকে এইভাবে এখানে নিয়ে আসার জন্য আমরা দুঃখিত। আর্জেন্সিটা আপনি নিশ্চয়ই জানেন। মুখে হাসি লেগে রয়েছে পিকুর। আরোভী অবাক হয়ে তাকালো একবার পিকুর দিকে, আবার পরক্ষণেই প্রফেসরের দিকে। প্রফেসরের ভাবলেশীন মুখটা দেখে কিছুই বোঝার উপায় নেই। একটা কথাও বলছেন না তিনি। পিকুই শতপ্রণোদিত হয়ে বলল, এইটুকু কোঅপারেশন তো আশা করতেই পারি। কি প্রফেসর সেন? মুখে কোনো উত্তর না দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে পিকু শুরু করল, সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ইতিহাসের একটা অজানা দিকের সন্ধান করতে হবে। তখনও যীশু খ্রিস্টের জন্ম হয়নি। ইসলাম তো আরও অনেক পরের ব্যাপার। মানব সভ্যতা তখন উন্নতির সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠছে। খ্রিস্টপূর্ব 340 সালের আশেপাশের ঘটনা। প্রাচীন মিশর তখন সভ্যতার শিখরে, তবে বিদেশি শত্রুর আক্রমণে জর্জরিত। এদিকে মধ্যপ্রাচ্যের আসিরিয়ান সাম্রাজ্য পৃথিবীর প্রায় 1/4 দখল করে নিয়েছে। সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের পথও তাদের দখলে। সেই সময় ভারতীয় ভূখণ্ড থেকে বিভিন্ন রকম রপ্তানিযোগ্য জিনিস সমুদ্র পথে যেত মিশর এবং দক্ষিণ আমেরিকায়। শুধুমাত্র এই বাণিজ্য পথকে কেন্দ্র করেই মাঝ পথে গড়ে উঠেছিল একাধিক ছোট ছোট সমুদ্র বন্দর। আর সেই বন্দরগুলোকে কেন্দ্র করে তৈরি হয় কিছু সভ্য মানব গোষ্ঠী, যাদের মধ্যে অন্যতম ছিল নাবাতিয়া। লোহিত সাগরের উপকূলে এক বড় অদ্ভুত ভৌগোলিক অবস্থানের ছিল সে ভূখণ্ড। আধুনিককালে যার বেশিরভাগটাই সমুদ্র গ্রাস করে নিয়েছে, আর অবশিষ্টাংশের নাম জর্ডান। ভারতীয় ভূখণ্ড থেকে আসা যাওয়ার পথে প্রায় সব জাহাজই এখানে নোঙর ফেলত কিছুদিন বিশ্রামের জন্য। এই ভূখণ্ডের বেশিরভাগই ছিল মরুভূমি এবং পাহাড়। বিস্তীর্ণ বালিরাশির উপরে হঠাৎ উঠে গেছে উঁচু উঁচু টিলা। এমন অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীতে মেলাভার। এই নাবাতিয়ার রাজধানী ছিল প্রাচীন নগর পেট্রা। সমতল ভূমি না থাকার কারণে এখানকার আদিবাসীরা পাহাড়ের গায়ে পাথর কেটে ঘর বানিয়ে বসবাস করত। মরুভূমি এবং পাহাড়ের প্রাচুর্যের কারণে এখানে পানীয় জলের বড্ড অভাব ছিল। বাধ্য হয়েই সেই প্রাচীনকালেই নাবাতিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন এমন এক প্রযুক্তি যা দিয়ে সমুদ্রের জলকে পরিশুদ্ধ করে পানীয় জলে পরিণত করা যায়। তারপর সেই জল এক আধুনিক পাইপলাইন সিস্টেমে নির্মাণের মাধ্যমে পৌঁছে দেওয়া হতো পেট্রা নগরের ঘরে ঘরে। নাবাতিয়ার মানুষরা যেখানে এই আবিষ্কারের সুবিধা লাভ করেছিল, সেখানে সমুদ্রের ওপারে আরব দেশে তখন চরম পানীয় জলের সংকট। তবে তাদের ছিল না কোনো প্রযুক্তি যা তাদের এই সমস্যা থেকে উদ্ধার করতে পারে। গোপনে কোনো এক মাধ্যমে তারা নাবাতিয়ার এই প্রযুক্তির ব্যাপারে জানতে পারে। সেই প্রযুক্তিকে হাতানোর এক পরিকল্পনা করে তারা। গোপনে আরব দেশ থেকে 2 দূত আসে নাবাতিয়ায়। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে পেট্রা নগরের সম্পূর্ণ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম পরিদর্শন করে তার নকশা বানিয়ে নিয়ে দেশে ফিরে যাওয়া। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই পরিকল্পনা সফল হয় না। 2 দূত সারা রাত ধরে নকশা বানানোর পরেও ধরা পড়ে যায় নাবাতিয়ার প্রহরীদের কাছে। অমূল্য প্রযুক্তি চুরির অপরাধে নাবাতিয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বানানো নাবাতিয়ার ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের সেই নকশা থেকে যায় পেট্রার গ্রন্থাগারে।
বহু শতাব্দী পর সেখান থেকেই সূত্রপাত হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের। এই অবধি বলে পিকু তাকালো প্রফেসরের দিকে, বলল, ঠিক বললাম তো এত অবধি? ইমপ্রেসিভ। রিসার্চটা ঠিকঠাকই করেছেন দেখছি। নিজের কাজটা যারা ঠিক মতন করেন তাদের আমি বরাবরই পছন্দ করি। আমি আবার অন্যের পছন্দ বা অপছন্দের তোয়াক্কা করি না। যাই হোক, এরপর কি ঘটল সেটা জেনে নেওয়া যাক। এরপর পার হয়ে গেল বহু শতাব্দী। প্রাচীন নাবাতিয়ার সেই অত্যাধুনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম তাদের সভ্যতার সঙ্গেই হারিয়ে গিয়েছিল কালের অন্ধকারে। কিন্তু প্রকৃতির একটা অদ্ভুত নিয়ম রয়েছে, কোনো কিছুই সেখানে চিরকালের জন্য হারিয়ে যায় না, শুধুই সঠিক সময়ের অপেক্ষা থাকে পুনরাবিষ্কার হওয়ার জন্য। প্রকৃতিতেই লুকিয়ে থাকে সেই আবিষ্কারের সূত্র। সেই নিয়ম মেনেই প্রাচীন নাবাতিয়ার সেই সভ্যতা সম্পর্কে সমকালীন ঐতিহাসিকরা নানান তথ্য রেখে গেছেন। সেখানেই রয়েছে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের কথা। কোনো এক অখ্যাত নথিতে উল্লেখ ছিল আরব দেশের 2 দূতের নাবাতিয়ায় পৌঁছে যাওয়ার ঘটনা। 1810 খ্রিস্টাব্দ নাগাদ সেই অখ্যাত নথি পড়েছিলেন সুইজারল্যান্ডের এক ঐতিহাসিক। তবে সবথেকে বড় কথা, অন্যান্য অনেকের পথে না হেঁটে তিনি মনে প্রাণে বিশ্বাস করেছিলেন আরব দেশের দূতরা প্যাপিরাস পাতায় যে নকশা তৈরি করেছিলেন তা সত্যি হারিয়ে যায়নি। পেট্রানগরের ধ্বংসপ্রাপ্ত গ্রন্থাগারে তা তখনও লুকিয়ে রয়েছে পুনরাবিষ্কারের আশায়। তিনি সেখানে গিয়ে তা খুঁজে দেখতে চেয়েছিলেন, তবে সেখানে যাওয়া সহজ ছিল না। প্রাচীন নাবাতিয়ার রাজধানী পেট্রা বর্তমানে জর্ডানে অবস্থিত। 1800 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত জর্ডান সহ মধ্যপ্রাচ্যে ইউরোপীয়দের অবাধ যাতায়াত বন্ধ ছিল। তাই সেই সুইস ঐতিহাসিক প্রথমে চলে এলেন ভারতে। সেখানে নিজের এক আলাদা পরিচয় তৈরি করলেন। নাম হল শেখ ইব্রাহিম বিন আবদুল্লাহ। তিনি হলেন এক মশলার ব্যবসায়ী। সেই পরিচয় নিয়ে জাহাজে করে পৌঁছলেন লোহিত সাগরের উপকূলে। চলে এলেন পেট্রা নগরে। সেখানে এক স্থানীয় গাইডের সাহায্যে তিনি সত্যি আবিষ্কার করলেন 3টি প্যাপিরাস। সেই সুইস ঐতিহাসিক বুঝেছিলেন এই আবিষ্কার মানবজাতির কল্যাণে অবশ্যই কাজে লাগবে। তবে তিনি এও বুঝেছিলেন নিরাপদে না রাখলে সেই আবিষ্কার অবৈধ হাতেও চলে যেতে পারে। তাই তিনি 3টি প্যাপিরাস সুরক্ষিত কেসিংয়ে করে আলাদা আলাদা জায়গায় রেখে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। সেই সুইস ঐতিহাসিকের নাম নিশ্চয়ই আমার থেকে আপনি ভালো জানেন, তাই তো প্রফেসর সেন? ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে পিকু তাকালো প্রফেসরের দিকে। প্রফেসর সেনের মুখে একটা অদ্ভুত বিস্ময়বোধ। কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না এই রহস্যভেদের কাহিনী। আপনাকে যত দেখছি আপনার প্রতি আমার শ্রদ্ধা ততই বেড়ে যাচ্ছে। শুনেছি আপনিও নাকি নিজের কভার হিসাবে সাংবাদিকের পরিচয় নিয়েছিলেন। পড়াশোনায় আগ্রহী ছেলেদের যে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি রিক্রুট করছে সেটা দেখে বেশ ভালোই লাগছে। আপনি যে অনেক আগে থেকেই আমার সম্পর্কে জানতেন সেটা আমি জানি, তবে আপনার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। যাই হোক, কাজের কথায় আসা যাক। এ তো গেল সেই ইতিহাসের কথা। এবার মূল চক্রান্তের হদিশ করা যাক। কি ম্যাডাম, আপনি তো সবই জানেন, আর বিশদে এই ব্যাপারটা নিয়ে রিসার্চও করেছেন। আপনি যদি আমাদের বলেন, আসলে এতক্ষণ কথা বলে আমার গলা শুকিয়ে গেছে। বলে মুচকি হাসল পিকু। আরভি যেন এতক্ষণ একরকম ঘোরের মধ্যে ছিল। আচমকা পিকুর এই প্রস্তাবে কিছুটা হকচকিয়ে গেল সে। যদিও খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, সে আমি বলতেই পারি। আসলে তুমি আমাকে একজন মুখ্য সাক্ষী হিসেবে কাজে লাগাতে চাইছো, আমি তা বিলক্ষণ বুঝি। পিকু তাকালো আরভির দিকে। এই প্রথমবার তার দৃষ্টিতে অনুরোধের পরিবর্তে নির্দেশ দেখতে পেল আরভি। কথা না বাড়িয়ে সে বলতে শুরু করলো, প্রায় 25 বছর আগে আমাদের দেশে সরকার জানতে পেরেছিল আগামী দিনে ভারতবর্ষে চূড়ান্ত পানীয় জলের সংকট আসতে চলেছে। সেই সমস্যার মোকাবিলা করতেই শুরু করা হয়েছিল কয়েকটি গোপন রিসার্চ উইং, যাদের কাজ ছিল গোপনে এই সমস্যার সমাধান খুঁজে বের করা। দেশব্যাপী নানান সার্ভে চলেছিল নানান অছিলায়। সব কিছুরই উদ্দেশ্য ছিল পানীয় জল সংকটের আগাম মোকাবিলা করা। তবে সাধারণ মানুষকে এই ব্যাপারে কিচ্ছু জানতে দেওয়া হয়নি। সমস্ত সার্ভে এবং পরীক্ষা নিরীক্ষা মিলে একটাই সিদ্ধান্তে উপনীত হয় বিশেষজ্ঞরা। তার ফলস্বরূপ সরকার সিদ্ধান্ত নেয় নদীর জলকে বিশুদ্ধ করে তার থেকে পানীয় জল তৈরির প্রক্রিয়ার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শুরু করা হবে।
আর উপযুক্ত জায়গা হিসেবে নির্বাচিত হয় রাজস্থানের পালি নামের একটি ছোট্ট গ্রাম। এই কাজের জন্যই সরকার গোপনে প্রজেক্ট প্রোফাইল এবং টেন্ডার আহ্বান করে। টাকার অঙ্কটা ছিল দেশের প্রতিরক্ষা বাজেটের প্রায় সমান। আর যেখানে এত টাকা জড়িয়ে, সেখানে আমাদের মতন দেশে ষড়যন্ত্র তো হবেই। অনেক দর কষাকষির পর প্রজেক্টটা পায় স্টার সলিউশন নামের একটি সংস্থা। সরকার জেনে বুঝেই সম্পূর্ণ নতুন একটি সংস্থাকেই দায়িত্ব দিয়েছিল, যাতে এই প্রজেক্টের কোনো খবরাখবর বাইরে না আসে। সংস্থার সমস্ত তথ্যও ক্লাসিফাইড করে রাখা হয়। তবে স্টার সলিউশনের প্রজেক্ট পাওয়ার পেছনেই সবথেকে বড় কারণ ছিল তাদের সেই প্রজেক্ট প্রোফাইল, যা তারা জমা করেছিল প্রজেক্ট পাবার আগে। তাদের দাবি ছিল জোহান লৌদিক বুর্কহার্ডেটের আবিষ্কৃত পেট্রার প্রাচীন ওয়াটার ম্যানেজমেন্টের সিস্টেমের ব্লুপ্রিন্ট রয়েছে তাদের কাছে। ব্লুপ্রিন্টের 3টে কপির একটি তারা জমা করেছিল প্রমাণ হিসেবে। তবে যা তারা গোপন করেছিল তা হলো বাকি 2টি কপি তখনও তাদের হাতে এসে পৌঁছয়নি। সরকার অবশ্যই প্রজেক্টের ওপর কড়া মনিটরিং করত, যার দায়িত্ব ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির ওপর। সেখানেই সর্ষের ভিতর ভূত ঢুকে পড়ল। সেই ভূতটাই হলেন সাংবাদিক সৃজিত ব্যানার্জির কভারে থাকা এজেন্সির মনিটরিং অফিসার। বাকিটা আমাকেই বলতে দিন ম্যাডাম। আপনার হয়তো সত্যটা নিজের মুখে বলতে ভালো লাগবে না। আমাদের তদন্তের ফলস্বরূপ যে সব তথ্য প্রমাণ পাওয়া গেছে, তা থেকে আমরা নিশ্চিত যে স্টার সলিউশনের কর্ণধার হলেন আমাদের প্রফেসর অদৃশ্য সেন। তবে তিনি আবার ব্যবসায়ী হিসেবে সামনে আসতে পছন্দ করেন না। তিনি তো সমাজসেবী, অ্যাক্টিভিস্ট, শিক্ষক। তাই সরকারের সঙ্গে স্টার সলিউশনের এগ্রিমেন্ট হল প্রফেসরের একমাত্র মেয়ে আরোহী সেনের নাম নিয়ে। যদিও তিনি ব্যাপারে কিছুই জানতে পারলেন না। এদিকে প্রজেক্টের স্বার্থে ব্ল্যাক মার্কেটে বিপুল অর্থের বিনিময়ে ব্লুপ্রিন্টের বাকি 2টি কপি কিনে নেয় স্টার সলিউশন। প্রজেক্টের কাজ তখন প্রায় শেষ। ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে বিকল্প পানীয় জল প্রস্তুত করার লক্ষ্যে প্রায় পৌঁছে গেছে। ঠিক তখনই খেলা ঘুরে গেল অন্যদিকে। ইতিমধ্যেই প্রফেসর অদৃশ্য সেন দেশব্যাপী নদী বাঁচাও আন্দোলনের ডাক দিয়েছেন। বিভিন্ন শহরে তার র্যালি সাড়া ফেলে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেই সময় প্রফেসরের সামনে এমন একটি অফার এলো যা তিনি ফেরাতে পারলেন না, এবং বদলে গেল সমস্ত হিসেব নিকেশ। বেশ কিছুদিন ধরেই ভারতের সীমানা ছাড়িয়ে একেবারে দক্ষিণে শ্রীলঙ্কার উগ্রপন্থী সংগঠনগুলি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের সবার প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার পর ভারতের চাপে পড়ে শ্রীলঙ্কা সরকার সব কটি সংগঠনকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল। সে প্রায় 20 বছর আগের কথা। তারা আবার নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছিল। তার জন্য তাদের প্রয়োজন ভারতে এমন একটি সরকারের যারা কঠোর তামিল নীতি থেকে সরে এসে তাদের শিথিলতা দেবে। তামিল সংগঠনগুলি প্রফেসরের যাবতীয় কাজকর্মের উপর নজর রাখছিল। সবকটি সংগঠন মিলে একটি সিন্ডিকেট গঠন করেছিল, যার উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ প্রান্তে পুনরায় অস্থিরতা তৈরি করা। তামিল সংগঠনগুলির সেই সিন্ডিকেট প্রফেসরের সামনে রাখল এক লোভনীয় প্রস্তাব। তারা প্রফেসর এবং তার দলকে দিল্লির মসনদে বসানোর জন্য যাবতীয় সাহায্য করার প্রস্তাব দিল। বদলে সরকার গঠনের পর শিথিল তামিল নীতি কার্যকর করার শর্ত রাখল তারা। তাদের আরও একটি শর্ত ছিল, তারা চেয়েছিল ভারতবর্ষ সহ সারা এশিয়া মহাদেশে পানীয় জলের সংকট যেন আরও জোরালো হয়। ফলে সরকার এবং সাধারণ মানুষের নজর থাকবে সেই দিকে, আর সেই সুযোগে তারা নিজেদের সংগঠন পুনঃপ্রতিষ্ঠা করবে। তাই রাজস্থানের পালিতে যে প্রজেক্ট চালু হয়েছিল তা তারা যে কোনো প্রকারে বন্ধ করে দিতে চেয়েছিল। প্রফেসর তাদের সমস্ত শর্ত মেনে নিয়েছিলেন। সেই মতোই সব কাজ ঠিকঠাক এগোচ্ছিল। তবে একটা ব্যাপার কিছুতেই তিনি মানতে পারেননি। পালির ওয়াটার ম্যানেজমেন্টের প্রজেক্ট তিনি নষ্ট করে দিতে রাজি হননি। তাই ওপর থেকে সম্পূর্ণ প্রজেক্ট নষ্ট হয়ে যাওয়ার পরও মাটির নিচে এগিয়েছে সেই প্রজেক্টের কাজ। যদিও প্রফেসর কোনো ঝুঁকি নেননি। আগুনে প্রজেক্ট সাইট পুড়ে যাওয়ার আগেই সেখান থেকে ব্লুপ্রিন্ট সরিয়ে দিয়েছিলেন। সেই কাজ করেছিলেন সৃজিত নিজেই। পালি প্রজেক্ট গোপনে মনিটরিংয়ের দায়িত্ব যেহেতু তার উপরেই ছিল, তাই এই কাজ খুব সহজেই তিনি করতে পেরেছিলেন। এত বড় একটা আবিষ্কার কিছুতেই নষ্ট করে ফেলা যায় না। তাতে আমাদের সভ্যতা হয়তো কয়েকশো বছর পিছিয়ে যেত। তাহলে সেই আবিষ্কারের সুবিধা সাধারণ মানুষকে কেন পেতে দিলেন না? কারণ এ জিনিস সাধারণ নয়। যারা মূল্য দিতে পারবে একমাত্র তাদেরই এই সুবিধা পাবার অধিকার আছে। পিকু দুদিকে মাথা ঝাঁকিয়ে বিরক্তি প্রকাশ করল। মুখে যদিও হাসিটা ধরে রাখল সে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বলা শুরু করল।
প্রফেসর এবং তার সংস্থা স্টার সলিউশন খুব ভালো করেই জানত এশিয়া মহাদেশে পানীয় জলের সংকট যখন চরমে পৌঁছবে তখন এই পালিতে তৈরি পানীয় জল তাদের কি পরিমাণ মুনাফা এনে দেবে। এই ব্লুপ্রিন্ট তখন পরমাণু অস্ত্রের থেকেও বেশি দামে বিক্রি হতে পারে। একদিকে দেশে ক্ষমতা দখল করে প্রফেসর অদৃশ্যেন হয়ে বসবেন সর্বেসর্বা, আর অন্যদিকে তার সংস্থা স্টার সলিউশন সারা পৃথিবীতে অল্টারনেটিভ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে শুধু পানীয় জলের যোগান দিয়েই হয়ে উঠবে ধনীতম সংস্থা। এই ছিল সম্পূর্ণ ছক, যা বাস্তবায়িত হতে হতেও হলো না। আপনি কি আমাদের আর কিছু জানাতে চান প্রফেসর? এমন কিছু যা আমরা মিস করে গেছি? একটা খুব জরুরি ব্যাপার আপনি এড়িয়ে গেলেন। আরভি এবং পিকু সহ সকলে প্রফেসরের মুখের দিকে উৎসাহ নিয়ে তাকালো। এবার প্রফেসর হেসে বললেন, দেখুন, আপনি যা যা বললেন তার সবটাই হয় অতীত, না হয় বর্তমান। ভবিষ্যৎটা তাহলে আমি বলি। এই যে আপনাদের এত তদন্ত, এর সত্যি কোনো মূল্য থাকবে না যখন সরকার বদলে যাবে। আর আমাদের দল যখন সরকার গঠন করবে তখন তো সব চাপা পড়ে যাবে। আজ অবধি এ দেশে কোনো রাজনেতার শাস্তি হয়েছে? তার চেয়ে বরং আপনি এবং আপনার সম্পূর্ণ টিম আমাদের হয়ে কাজ করুন। কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে এজেন্সির চিফের প্রমোশনটা আপনি পাবেন। এবার কিন্তু পিকুর চোয়াল শক্ত হলো। ডান হাতটা মুঠো করে মারল টেবিলের ওপর। চমকে উঠল আরবি। এই পিকুকে সে চেনে না। অবশ্য পিকুকে সে চেনেই বা কতটুকু। তবে কয়েক মুহূর্তেই পিকুর এই উত্তেজনা শান্ত হয়ে এলো। নিজেকে সামলে নিয়ে আবার স্বভাবসিদ্ধ হাসি মুখে বলল, সে না হয় ভেবে দেখা যাবে, তবে আগে আপনি জেল থেকে বের হন, আপনার দল নির্বাচন জিতুক, তারপর না হয় আপনি আমায় এজেন্সির চিফ বানাবেন। শুনে তাচ্ছিল্যের হাসি হাসলেন প্রফেসর। তারপর আরবির দিকে তাকিয়ে বললেন, আরবি, তুই কিছু চিন্তা করিস না, নিজের সাবধানে থাকিস। হ্যাঁ, আর হ্যাঁ, এদের থেকে দূরত্ব বজায় রাখবি। আরবি কিছুই বলল না, শুধু তাকিয়ে থাকলো তার পাপার দিকে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো। একে একে সবাই বেরিয়ে গেল ঘর থেকে। প্রফেসর আর আরবি তখনও বসে রয়েছে নিজেদের চেয়ারে। পিকু বাইরে বেরিয়ে যেতে গিয়েও ফিরে আসলো। প্রফেসরের দিকে তাকিয়ে বলল, দুটো ব্যাপার কিছুতেই মাথায় আসছে না। যদি আপনি সাহায্য করেন, প্রথমত স্টার সলিউশনের এগ্রিমেন্টে আপনি নিজের একমাত্র মেয়ে আরোহীর নামটা কেন ব্যবহার করলেন, অথচ আরোহী কিছুই জানতে পারল না? নিজের মেয়েকে কেন এসবের মধ্যে জড়াতে গেলেন? যতদূর জানি আরোহীকে তো আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। আর দ্বিতীয়ত, স্টার সলিউশনের মতো সংস্থা তো আর একা চালানো সম্ভব নয়। তবে কে বা কারা আপনার সঙ্গে মিলে এই সংস্থাটা চালাতো? তদন্ত করার দায়িত্ব তো আপনার, আর সেই আপনি কিনা সাহায্য চাইছেন। সত্যি আমার করুণা হচ্ছে আপনার উপর। সম্পূর্ণভাবে সাহায্য করতে না পারলেও এটুকু বলতে পারি, আরবিকে ভালোবাসি বলেই এত কিছু করা। বাকিটা আপনাকে জেনে নিতে হবে। আমরা প্রফেসরকে সেফ কাস্টাডিতে নিয়ে যাব। 10 মিনিট আছে আপনাদের কাছে, যদি নিজেদের মধ্যে কিছু বলার থাকে। তার আগে আমার তোমায় কিছু কথা বলার আছে। আমার সঙ্গে প্রতারণা করার কি দরকার ছিল তোমার? আর তোমার আসল পরিচয়টাই বা কি? ম্যাডাম, কখনো যদি আবার দেখা হয় তখন না হয় নিজের পরিচয় দেব একান্তে। আর প্রতারণা নয়, আমি শুধুই আমার কাজটা করেছি। আমি জানি তাতে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। সবটা বিচার করলে আপনি নিশ্চয়ই আমায় ক্ষমা করে দিতে পারবেন। এপ্রিল 2019, সেফ কাস্টাডি, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রফেসর অদৃশ্যেন বসে রয়েছেন কড়া নজরদারিতে রাখা গোপন ঘরটির মধ্যে। তিনি নিজেও জানেন না এই জায়গার ঠিকানা। এই কয়েক মাসে তার চেহারা কিছুটা হলেও খারাপ হয়েছে, যদিও সমস্ত রকম সুবিধা তিনি এখানে উপভোগ করছেন। শরীরও খুব একটা ভালো যাচ্ছে না তার। কাস্টাডিতেই নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হচ্ছে। তদন্তের কাজে সাহায্যের জন্য এজেন্সি তাকে এখানে রেখেছে। এদিকে সরকারের তরফ থেকে এজেন্সিকে জানানো হয়েছে সমস্ত প্রমাণ হাতে না পেয়ে এই কেসের সম্পর্কে কোনো তথ্য যেন বাইরে না আসে। এজেন্সির প্রধান ইনভেস্টিগেটিং অফিসার পিকু ইতিমধ্যেই বদলি হয়ে চলে গেছে
অন্য কেসের ভারপ্রাপ্ত অফিসার হয়ে। সব কিছু মিলিয়ে সম্পূর্ণ ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য বেশ ভালোই কভার আপ করা হয়েছে। শেষ পর্যন্ত পিকুও বুঝতে পারেনি এর সঠিক কারণ কি। আজ প্রফেসরের সঙ্গে অনেকদিন পর দেখা করতে আসছে তার প্রতিষ্ঠিত ভারত সেবক পার্টির বর্তমান নেত্রী আরভি সেন। প্রফেসর অদৃশ সেনের পর পার্টি আরভিকেই নেত্রী হিসেবে নির্বাচন করে। পরের মাসেই সারা দেশে নির্বাচন। এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী আরভি সেনের পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে সেই নির্বাচনে। দুজন ব্যক্তিগত সিকিউরিটি গার্ডকে ঘরের বাইরে রেখে ভিতরে এলো আরভি। প্রফেসরের সামনে চেয়ারে এসে বসল। তার শরীরের ভাষা বদলেছে, তা দেখে বেশ খুশি হলেন প্রফেসর। চেয়ারে বসেই টেবিলের ওপর রাখা প্রফেসরের হাতটা ধরল আরভি। বাচ্চা মেয়ের মতোই জিজ্ঞেস করল, কেমন আছো পাপা? তুই আমাকে খারাপ রাখবি না সে বিশ্বাস আমার আছে, তবে এজ ইজ দ্য ফ্যাক্টর, বুঝলি? বাজে বকো না তো, তুমি এখনো ইয়াং আছো। আর তো কয়েকটা দিন, তারপর আমি সব ঠিক করে দেব। তোমাকে আর এখানে থাকতে হবে না। না, এখনই না, আরো অপেক্ষা করতে হবে আমাদের। আগে দেশের মানুষের মনে দাগ কাটতে হবে তোকে, তারপর আমার ব্যাপারে সিদ্ধান্ত নিবি। যাই হোক, ইলেকশনে দলের স্ট্র্যাটেজি কি? কোনো স্ট্র্যাটেজির দরকার নেই পাপা। মাদুরাইতে শেষ র্যালিতে নিজের ওপর গুলি চালানোর পরিকল্পনাটা তোমার মাস্টার স্ট্রোক ছিল। এখন বর্তমান সরকারও আমাদের সঙ্গে আপোষ করে চলছে। ওরা জানে ভবিষ্যতে বিরোধী আসনে ওদেরই বসতে হবে। প্রফেসর শান্তভাবে হেসে তাকালেন আরভির দিকে। তারপর বললেন, সৃজিতকে নিয়ে শেষ দিকে আমি খুবই টেনশনে ছিলাম, জানিস? তুই যেভাবে সেদিন ওকে তখনই বুঝেছিলাম তুই অনেক বড় হয়ে গেছিস। এখন আমাকে ছাড়াই তোর চলে যাবে। এখন আমি নিশ্চিন্ত। পাপা, তুমি ছাড়া আমার যে আর কোনো আইডেন্টিটি নেই। আমি এক পাও চলতে পারবো না তোমাকে ছাড়া, আর তুমি সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কথাগুলো বলে আরভি বেরিয়ে গেল ঘর থেকে। সেফ কাস্টাডিতে দুজন সিকিউরিটির সঙ্গে প্রফেসরের ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল পিকু। প্রফেসরের সঙ্গে দেখা করে ঘর থেকে বেরিয়ে পিকুকে দেখে কিছুটা অবাক হলো আরভি। জানতে চাইল, তুমি এখানে? একটা কেসের ব্যাপারে এসেছিলাম, যদিও আমারই তো এখানে থাকার কথা ছিল, তাই না ম্যাডাম? কিন্তু পিকুর বুকে ঝোলানো আইডেন্টিটি কার্ডটা তুলে ধরে আরভি স্বগতোক্তি করল, রিভু বোস। খুব অদ্ভুত নাম তো। যাই হোক, তোমার আসল নামটা মনে থাকবে। পরের বছর দিল্লিতে ডেকে পাঠাবো, এসো কিন্তু তখন। পিকু অবাক হয়ে তাকিয়ে রইল আরভির দিকে। আরভি আবার বলল, ও হ্যাঁ, তোমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই। তুমি জানতে চেয়েছিলে সরকারের সঙ্গে স্টার সলিউশনের এগ্রিমেন্টে আমার নাম কেন ছিল। কারণটা খুবই অবভিয়াস। কারণ আরভি সেন যে প্রফেসর অদৃশ সেনের একমাত্র মেয়ে এবং তার সবচেয়ে কাছের মানুষ। কয়েক মুহূর্ত নির্বাক দাঁড়িয়ে রইল পিকু। কি বলবে বুঝে উঠতে পারল না। শুধু মনে মনে ভাবল, যে চক্র বুকে এসে প্রবেশ করেছে তার থেকে বেরোনোর উপায় তার জানা নেই, নাকি আছে? কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর খুব ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্প পাঠে এবং সম্পূর্ণ পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু, শব্দ সংযোজন এবং আবহ দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণে রৌনক। তবে আজকের জন্য এটুকুই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমার চ্যানেল রাজদেবী 2.0।